কি রে, কিছু পেলি? হ্যাঁ পেয়েছি, আর এমন কিছু একটা পেয়েছি যেটা দেখলে। কি কি খুঁজে পেয়েছো তুমি? কোনো খারাপ কিছু নাকি? হ্যাঁ, অনেক খারাপ কিছু হয়েছিল এখানে। এই জায়গা থেকে আমাদের বেরোতে হলে খুব শীঘ্রই এই ডায়েরি আমাদের পড়ে ফেলতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, আমরা তো সদর টপকেও যেতে পারি, তাহলে শুনছেন অতনু বল্লভের কলমে হাড় হিম করা ভয়ের গল্প, নীলকুঠির পিশাচ। গল্প শুনতে শুনতে সাবস্ক্রাইব করে নিন আমাদের ইউটিউব চ্যানেল, আর অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করুন গল্পটা। শুনতে থাকুন নীলকুঠির পিশাচ। মোমের আলোয় দেখা যাচ্ছে 5 জন মূর্তি দাঁড়িয়ে আছে একটা ছোট কেবিন মতো ঘরে। ঘরের মরচে পড়া লোহার দরজায় একটা পেল্লাই সাইজের মাকড়সা তখনও জাল বুনে চলেছে। সেটা কি শুধুই এই মাকড়সার জাল, নাকি এই 5 হতভাগ্যের মৃত্যু ফাঁদ? তার উত্তর বলে দেবে সময়। একটা অদৃশ্য অন্ধকার যেন ধীরে ধীরে ঘিরে চলেছে সমস্ত দৃশ্যপট। ছোট কেবিন থেকে বেরিয়ে অন্ধকারটা ভগ্নপ্রায় বাড়িটির উঠোনে গিয়ে পড়ল। সেখান থেকে তেতলার ঝুল বারান্দায় একটা ভারী অদ্ভুত দৃশ্য দেখা গেল। সেই ঝুল বারান্দা দিয়ে খুব দ্রুত গতিতে একটা ছায়া মূর্তি ছুটে আসছে সিঁড়ি ঘরের দিকে। একটা প্রবল অট্টহাসি ঘিরে ধরেছে ভগ্নপ্রায় বাড়িটির প্রত্যেকটি ইঁটকে। ওদিকে কেবিনের ভিতর একটার পর একটা ডায়েরির হলদে পাতা উল্টে চলেছে। অন্যদিকে বাড়িটি সম্পূর্ণভাবে রক্তিম কালচে অন্ধকারে ডুবে যাচ্ছে ধীরে ধীরে। সেই অন্ধকারের ক্যানভাসে রক্ত রাঙা কিছু ঘটনা সুনিপুণভাবে ফুটে উঠছে। কতগুলো হতদরিদ্র গ্রামবাসী, যাদের পরনে ছোট জামা কাপড়, উস্কোখুস্কো চুল, জোর হাতে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে প্রাণ ভিক্ষা চাইছে। তাদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে দাঁড়ায় ব্রিটিশ পুলিশ। ওদের সামনে বসে আছে এক লাল মুখ সাহেব। তার কুটিল মুখে রাগের ছাপ স্পষ্ট। গর্জে উঠল সে, তাহলে তোমরা নীল চাষ করিবে না, তাই তো? সাহেব, আমাদের জমি নষ্ট হয়ে যাচ্ছে সাহেব। ও জমিতে আর ফসল হচ্ছে না। দয়া করুন সাহেব, আমাদের দয়া করুন সাহেব। ইউ স্কাউন্ড্রেল! থমসন সাহেবকে তোমাদের কাছ থেকে শিখেতে হবে যে সে কি করবে। Hey, take all these black pigs to the torture room. নিয়ে যাও এই সব কটাকে। পশু জবাই হওয়ার ঠিক আগের মুহূর্তে নিজের শেষ সময় আসন্ন বুঝে পশুগুলো যেমন ভাবে ছটফট করতে থাকে, এই ক্ষেত্রেও ঠিক একই হলো। হতদরিদ্র মানুষগুলো ছটফট করতে শুরু করলো। ব্রিটিশ পুলিশদের ওদেরকে সামলাতে বেশ বেগ পেতে হচ্ছিল। তাই হতভাগ্যদের মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো টর্চার রুমে। অসহায় মানুষগুলোর কান্না এবং লালমুখ সাহেবদের পৈশাচিক হাসিতে ভরে উঠল ইংরেজ কুঠি। টর্চার রুমে এসে দেখা গেল সারা ঘরে ছড়িয়ে আছে মানুষকে যন্ত্রণা দেওয়ার বিভিন্ন যন্ত্র।
এছাড়াও সব থেকে ভয়ঙ্কর যে বস্তুটি, সেটা হলো 7টা ফাঁসির মঞ্চ। তবে সেই ফাঁসির মঞ্চ থেকে কোনো ফাঁস লাগানো মোটা দড়ি ঝুলছে না। হ্যাঁ, তার বদলে সেই মঞ্চের থেকে ঝুলছে সরু ধারালো লোহার শিকল। সাহেবের একটা ইশারায় আধমরা হয়ে যাওয়া একটা চাষিকে নিয়ে যাওয়া হলো সেই ফাঁসির মঞ্চে। 3 জন বলিষ্ঠ পুলিশ মিলে সেই চাষিকে মঞ্চে তুলল। ঘরের মৃদু আলোয় ওদের ছায়া একপাশের দেওয়ালে পড়েছে। দেখা গেল 3টে ছায়া মিলে একটি ছায়ার গলাটা সজোরে ঢুকিয়ে দিল শিকলের ধারালো মুখটায়। মুহূর্তে প্রবল যন্ত্রণায় দাপাদাপি করতে লাগলো ছায়াটি। সে যতই ছাড়া পাওয়ার জন্য আকুতি মিনতি করে, ততই সেই লম্বা ধারালো শিকল তার গলায় বসে যেতে থাকে একটু একটু করে। এই যন্ত্রণাময় মৃত্যু দেখে বাকি চাষিদের মুখ ভয়ে আতঙ্কে হাঁ হয়ে যায়। কি এবারও নীল চাষ করিবে না? হ্যাঁ, না হলে তো দেখতেই পাচ্ছ কি হবে। না 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 সাহেব, আমরা 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 নীল চাষ করবো। দয়া করুন, দয়া করুন, দয়া করুন, দয়া করুন, দয়া করুন। বাহ বাহ বাহ, এই তো চাই। এই, কে আছো? ওদেরকে দাদন দিয়ে দাও। না 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 সাহেব, দাদন লাগবে না, দাদন লাগবে না। এমনি এমনি করে দেবো, এমনি করে দেবো। দাদন যে তোমাদের নিতেই হবে, তবে চিন্তা নেই। দাদন না দিতে পারলে তোমাদের জমি জমা দখল করব না আমি। এ কথা শুনে চাষিদের ধরে যেন প্রাণ এলো, কিন্তু তাদের মুখে একটা নিশ্চিন্তের হাসি ফুটে উঠতে গিয়ে উঠল না। কারণ সাহেব আবার বলে উঠল, তবে হ্যাঁ, তোমাদের জমি জমার বদলে তোমাদের স্ত্রী মেয়ে আমার কাছে থাকবে। নীল চাষ করে দাদন মিটিয়ে দাও, আর নয়তো তোমাদের স্ত্রী মেয়েকে ভুলিয়া যাও। কান্না ভেজা চোখে চাষিরা দেখল একটা ঘর থেকে তাদের স্ত্রী সন্তানেরা সবাই বেরিয়ে আসছে। ওদের জামা কাপড় শতচ্ছিন্ন। বোঝা গেল যেটা না হওয়ার সেটাই হয়েছে ওদের সাথে। শোকে দুঃখে পাথর হয়ে গিয়েছে মেয়েদের চোখ। অস্ত্রধারা বেরিয়ে শুকিয়ে কালচে বর্ণ ধারণ করেছে। এই দেখে চাষিদের মনে রাগ আর প্রতিহিংসার ছাই চাপা আগুন এবার দপ করে জ্বলে উঠল। থমসন সাহেব জানতো না যে ভারতীয়রা নিজেদের ওপর করা শত অন্যায় সহ্য করে নিতে পারে, কিন্তু মা, মাতৃভূমি, পরিবার, সন্তানের ওপর এতটুকু আঁচ লাগলে অতি সাধারণ মানুষও অসাধারণ কাজ করে বসে। উপস্থিত সমস্ত চাষিরা এবার মরিয়া হয়ে উঠল। ইংরেজদের প্রতি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে করতে ইংরেজ পুলিশদের বজ্রবন্ধনী ছাড়িয়ে মারমুখী ভঙ্গিতে ছুটে গেল সাহেবদের দিকে। তাদেরকে দেখলে মনে হচ্ছে যেন সাক্ষাৎ যমদূতের দল। ঘটনার আকস্মিকতায় থমসন সাহেব এবং ব্রিটিশ পুলিশের দল প্রথমটায় হকচকিয়ে গিয়েছিল। সম্বিত ফিরতেই পুলিশের দল মারমুখী কৃষকদের আটকানোর জন্য তৎপর হয়ে উঠল, কিন্তু ততক্ষণে বোধহয় কিছুটা দেরি হয়ে গিয়েছে। দরিদ্র চাষিদের প্রতিহিংসার আগুন ততক্ষণে সাহেবের অহংকারকে গ্রাস করেছে। তারা সবাই মিলে সাহেবের ওপর চড়াও হয়ে তার গলা টিপে হত্যা করতে উদ্যত হয়েছে। সাহেবের মুখ থেকে শুধু গো গো করে শব্দ ছাড়া আর কোনো আওয়াজ বেরোলো না। এমন সময় একটা ঘটনা ঘটল। সাহেবের করুণ অবস্থা দেখে তাকে বাঁচানোর জন্যই 3 জন সিপাই চাষিদের লক্ষ্য করে বার কয়েক গুলি চালায়। গুলি চালানোর ফলে একজন চাষি রক্তাক্ত অবস্থায় ভুলুণ্ঠিত হয় ঠিকই, কিন্তু ধস্তাধস্তির ফলে একটা গুলি সাহেবের হৃৎপিণ্ডের গতি চিরতরে স্তব্ধ করে দেয়। তার মুখ থেকে ঝলকে ঝলকে বেরিয়ে আসে রক্ত। এর পরের ঘটনাগুলো অতি দ্রুত ঘটে যায়।
সাহেবের এই অপ্রত্যাশিত মৃত্যুতে কেমন একটা স্তম্ভিত হয়ে যায় ব্রিটিশের দল। চাষিরা বুঝি এই সুযোগটাই খুঁজছিল। তারা নিজেদের স্ত্রী সন্তানকে নিয়ে পালানোর উদ্যোগ করতেই ব্রিটিশ বন্দুকগুলো গর্জে ওঠে সমস্বরে। কয়েকটা নারী পুরুষ বাচ্চার মিলিত আর্তনাদ চাপা পড়ে গেল তাদের। কাটা ছাগলের মতো ঝুপ করে মাটিতে পড়ে গেল তাদের দেহগুলো। ওদিকে তখন আরেক কাণ্ড শুরু হয়ে গিয়েছে। নীলকর সাহেব থমসনের অত্যাচারে ততদিনে গ্রামবাসীদের জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছিল। এর আগেও ছোটখাটো কয়েকটি বিদ্রোহ হয়েছিল, তবে থমসন সাহেব সুনিপুণভাবে সেগুলো দমন করেছিলেন। কিন্তু আজ গ্রাম থেকে সেই 5 চাষিকে জানোয়ারের মতো মারতে মারতে অজ্ঞান করে যখন গাড়িতে তোলা হচ্ছিল, তখন কারো কারো হাতের মুঠো শক্ত হয়ে উঠেছিল। কিন্তু বিদ্রোহের আগুন জ্বালাতে তা যথেষ্ট ছিল না। তবে ব্রিটিশের দল যখন সেই হতভাগ্য চাষিদের স্ত্রীর সম্মান নিয়ে জনসম্মুখে ছিনিমিনি খেলে, তাদেরকে তুলে নিয়ে যায়, তখনই গ্রামবাসীদের মনে আগুন জ্বলে ওঠে। গোটা গ্রাম এই ভর সন্ধেবেলা মশাল হাতে চারিদিক দিয়ে ঘিরে ফেলে থমসন সাহেবের নীলকুঠি। ব্রিটিশদের বন্দুক সমানে গর্জে ওঠে। একের পর এক গ্রামবাসী ভুলুণ্ঠিত হচ্ছে, কিন্তু তাদের ক্রোধ যেন আরোই বেড়ে উঠছে। বর্ষা, লাঠি, সরকি, কোদাল, শাবল, কাস্তে যে যা পেরেছে তাই উঠিয়ে নিয়ে এসেছে। তীব্র হুঙ্কারে কেঁপে উঠছে নীলকুঠি। সদরের কাছের 4 জন পুলিশের বন্দুকের জোর ওই বিপুল জনতার প্রবল লোষের সামনে খড়কুটোর মতো ভেসে গেল। মা সব কটাকে মার, বন্দে মাতারাম! ক্ষুব্ধ মানুষের দল নীলকুঠির সদর ভেঙে হুড়মুড় করে ঢুকে পড়ল এই কথা বলতে বলতে। শয়তান ব্রিটিশের দল তৈরি ছিল। ফায়ার বলে কমান্ড দেওয়ার সঙ্গে সঙ্গে চারপাশের থেকে জনতার ওপর গুলি বর্ষণ হতে থাকে। তারা সবাই গুলি খেয়ে ভুলুণ্ঠিত হয় ঠিকই, কিন্তু মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই আবার কোনো অজানা মন্ত্র বলে উঠে পড়ে। বন্দে মাতারাম ধ্বনি ব্রিটিশদের কানে তালা ধরিয়ে দেয়। হাতের সামনে যেই ব্রিটিশই পড়ুক না কেন, তাদেরকে কচু কাটা করতে করতে ক্ষুব্ধ জনতা দোতলায় চড়তে থাকে। এদিকে চাষিদের যে ঘরটায় আনা হয়েছিল, সেটা ছিল মাটির তলায় বানানো একটা গুপ্ত কক্ষ। গুপ্ত হত্যা এবং বিপদকালীন সময়ে গুপ্ত সুড়ঙ্গ দিয়ে পালানোর জন্যই মূলত এটির নির্মাণ হয়েছিল। ঘরটা এমনভাবে বানানো হয়েছিল যে এতটুকু শব্দ ওপরে পৌঁছয় না। এদিকে মাটির ওপরে যে কি হয়ে যাচ্ছে সে সম্বন্ধে বিন্দু মাত্র খবর অত্যন্ত স্বাভাবিকভাবেই গুপ্তকক্ষের ভিতরের ইংরেজদের কাছে ছিল না। থমসন সাহেবের আকস্মিক মৃত্যুর খবর বাকিদেরকে দেওয়ার জন্য যখন তারা হুড়ো করে গুপ্তকক্ষের বাইরে আসে, তখন দেখে সমগ্র নীলকুঠির গৌরবকে গোগ্রাসে গিলে খাচ্ছে বিদ্রোহের আগুনের লেলিহান শিখা। ইতিউতি পড়ে আছে ব্রিটিশ পুলিশ গ্রামবাসীদের মৃতদেহ। তাদের কপালে হাত পড়ে। শুধুমাত্র একজন ব্রিটিশের শরীরে তখনও একটু প্রাণ ছিল। খুবই সংক্ষিপ্তভাবে তার কাছ থেকে ব্যাপারটা জানতে পারে গুপ্তকক্ষের ওই পুলিশের দল। এই ঘটনার সপ্তাহখানেক পরে দ্বিগুণ পুলিশ বাহিনী এনে গ্রামবাসীর ওপরে চরম অত্যাচার চালানো হয়। তাদেরকে আবার বাধ্য করা হয় নীল চাষ করার জন্য। নীলকুঠি পুনরায় গড়ে তোলা হয়। কিন্তু এইখানে একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল। পুলিশেরা গুপ্তকক্ষের মেঝের ওপরে সেই হতভাগ্য চাষি ও তার পরিবারের লাশ পেলেও থমসন সাহেবের মৃতদেহের কোনো চিহ্ন পায়নি। কি রে, থামলি কেন? নেই, এরপরে ডায়েরির পাতাগুলো সব ছেঁড়া, কিছু নেই আর। তাহলে এখন কি হবে? জানি না, কিচ্ছু জানি না। কি যে হচ্ছে। কথাটা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই একটা অট্টহাসি ছেয়ে ফেললো ওদেরকে। প্রবল আতঙ্কে ওরা সবাই দরজার দিকে তাকালো। অট্টহাসিটা দরজার খুব কাছে এসে যেন থেমে গেল হঠাৎ। মুহূর্তখানেক পিন পতন নীরবতা। কারুর মুখে এতটুকু কথাও নেই। স্ট্যান্ডে রাখা মোমবাতিগুলো দপদপ করে নিচে উঠল যেন। হঠাৎ কেবিনের দরজাটায় খুব জোরে যেন কে ঘা দিল।
ভয়ে আতঙ্কে ওরা সবাই চমকে উঠল। যত সময় যাচ্ছে দরজার উপর কড়াঘাতের তীব্রতা বেড়ে উঠছে। ওদের মনে হতে লাগলো দরজাটা বুঝি এক্ষুনি ভেঙে পড়বে। এই কেবিনের পিছন দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার আরো একটি দরজা আছে বলে। ওরা সকলে মিলে সেই দরজার দিকে পা বাড়াতেই যাবে, এমন সময় বাইরে থেকে স্পষ্ট বাংলায় কে যেন বলে উঠল, দরজা খোল শিগগির, আমি 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 পবন, দরজা খোল। সবাই মুহূর্তে স্তম্ভিত হয়ে যায়। বাইরে যদি পবন থাকে তাহলে ওদের সাথে যে আছে সে কে? সোমনাথ চাটুর্যে অনেকক্ষণ ধরে কিছু একটা ভাবছিলেন। এবার উনি মুখ খুললেন। তাই তো বলি, এবারের ইতিহাস এতটা হুবহু পবন জানলো কেমন করে? ও এমন করে সবটা বলছিল যেন যেন ও নিজে সেখানে উপস্থিত ছিল। অনিরুদ্ধ বাবুও ভয় এবং সন্দেহ মেশানো গলায় বললেন, আমিও কিন্তু এসে থেকে পবনকে একটা ড্রয়ারও খুলতে দেখিনি। তবে কি? কথাটা শেষ করার দরকার হলো না। ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকা পবনের মুখে তখন একটা বিভৎস কুটিল হাসি খেলা করছে। এক সপ্তাহ আগে বিকেল 5টা বাজে মানিকতলার ভূতনাথের মন্দির লাগোয়া একটা ছোট্ট উদ্যান মতো জায়গায় দুই বন্ধু চুপচাপ বসে আছে, উৎপল এবং সুনিতা। উৎপল পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার, তবে এখন সে মাস তিনেকের লম্বা ছুটিতে আছে। একেবারে দুর্গা পুজোটা কাটিয়ে তারপরে ডিউটি জয়েন করবে। বিকেলের পরন্ত রোদ ওর মুখে এসে পড়েছে। রিমলেস গ্লাসের উপর থেকে উঁকি দিচ্ছে একজোড়া মেধাবী চোখ, কিন্তু সেই চোখ জোড়ায় আজ একটু কষ্টের মেঘ জমেছে। কথায় আছে, পুরুষ মানুষকে সবার সামনে কাঁদতে নেই। তাই হয়তো চোখের দুই পাতা প্রাণপণে চেষ্টা করে চলেছে সেই দামাল অশ্রু বন্যাকে আটকাবার। সুনিতা উৎপলের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে আছে। সে দূরত্বের মাঝে রাখা একটা বিয়ের কার্ড। সুনিতার বিয়ে ঠিক হয়েছে, আগামী মাসেই তার বিয়ে। সেই বিয়ের কার্ডের সামনে উৎপলের বুক পকেটে রাখা প্রেম পত্রটি নেহাতি ফেলনা বলে মনে হলো তার। আসলেই ভালোবাসা জিনিসটাই বড্ড অদ্ভুত। তার রূপ বড়ই বিচিত্র। কখনো সে উত্তাম বর্ষার মতো বাধাহীনভাবে অবিরাম ঝরে পড়ে, আবার কখনো বা সে আসে প্রায় অদৃশ্য হেমন্তের মতো। কোথাও কিচ্ছু নেই, সারাদিন খুনসুটি, ঝগড়া, মুখ কালাকালি, এসবের মাঝে সে চুপটি করে লুকিয়ে থাকে। যখন দুটি মানুষের দূরত্ব বাড়ে, ঠিক তখনই এই ভালোবাসা প্রকট হয়ে ওঠে। উৎপলের ক্ষেত্রেও তাই হয়েছে। স্কুল জীবনে কি ওরা দুজন কম খুনসুটি করেছে? মাঝে মধ্যে ভাই বোন সুলভ পেটাপিটিও হয়েছে। বন্ধুরা ওদের দেখে আওয়াজ দিত, কিন্তু সুনিতা এবং উৎপল পাত্তাও দেয়নি সেসব। ওরা জানে ওরা দুজনেই খুব ভালো বন্ধু। সুনিতা উৎপলকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল যে ওরা দুজন সবসময় বন্ধু হিসাবেই থাকবে, এর বাইরে আর কিছুই না। উৎপল তখন না বুঝে শুনে বলেছিল, হ্যাঁ হ্যাঁ, তুই তো আমার পার্টনার ইন ক্রাইম। তোর বিয়েতে যা ভাষার নাচ নাচবো না, দেখবি। বছর ঘুরেছে, উৎপল চলে গেল মেরিন ইঞ্জিনিয়ারিং পড়তে, সুনিতা চলে গেল ডাক্তারি পড়তে। প্রথম প্রথম দুজনেরই খুব কথা হতো। তারপর যে যার জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে এক একটি মেসেজের উত্তর আসত প্রায় এক সপ্তাহ পর।
সুনিতার সঙ্গে কাটানো স্কুল জীবনের স্মৃতিগুলো উৎপলকে নাড়া দিয়ে যায়। পড়াশোনা প্রজেক্টের ফাঁকে সুনিতার ছবিগুলো দেখেও, কত শত চিঠি লিখে রাখে। পূর্ণিমার আলোয় বসে গিটারের কর্ডগুলোতে টুংটাং করে আওয়াজ তুলে পুরো দস্তুর প্রেমিক হয়ে উঠেছিল উৎপল। অন্যদিকে সুনিতা, তার জীবনেও বসন্তের ছোঁয়া লেগেছে। না, উৎপল নয়, অন্য কেউ। সেও পেশায় ডাক্তার, দেখতে হ্যান্ডসাম, ফিটফাট। উৎপলের সাথে তার কোনো দিকেই মিল নেই। উৎপলকে দেখলে বন্ধু মহলে সবাই বলতো, একেবারে গাবলু গুবলু চেহারা। এভাবেই কয়েক বছর যেতে না যেতেই উৎপলের চাকরি হয়, এবং তার 3 মাস পরে সুনিতারও চাকরি হয়। কথা দেওয়া ছিল, চাকরি হলে যে যেখানেই থাক না কেন দেখা করে ট্রিট দেবে। সেটাও আর হলো না, কারণ উৎপল তখন ভারত মহাসাগরের মাঝ দরিয়ায় এবং সুনিতা প্রেম মহাসাগরের। দীর্ঘ 5 বছর পরে আজ সেই মানিকতলার ভূতনাথে ওদের আবার দেখা। নীরবতা ভেঙে সুনিতাই প্রশ্ন করল, কি রে, ওরম মুখ গোমরা করে আছিস কেন? দেখি দেখি মুখটা। ঢং। আমি জানি তুই সব থেকে বেশি খুশি হবি, তাই সবার আগে তোকেই বললাম। আসলে তুই ছাড়া তো আমার তেমন কোনো ভালো বন্ধু নেই। হ্যাঁ, আমারও। তুই ছাড়া আমার আর কেউ নেই। কিছু বললি? হ্যাঁ, কি? না না, কই কিছু কিছু বলিনি তো। ইয়ে বলছি, চল না হেদুয়ার মোড়ে আমাদের ফেভারিট চাউমিনটা খেয়ে আসি। এই না রে, আজ হবে না, বিয়ের বিস্তর কেনাকাটা বাকি, পবনের সাথে বেরোতে হবে, আজ আসি। হ্যাঁ। এই বলে উৎপলের উত্তরের অপেক্ষা না করে সুনিতা ওকে বাই বলে হন হন করে হেঁটে চলে গেল। জল ভরা চোখে উৎপল তাকিয়ে রইল সুনিতার চলে যাওয়ার দিকে। সূর্যের তেজ তখন মরে এসেছে। সিঁদুরে রাঙা পশ্চিম আকাশের কোল বেয়ে নীলচে কালো মেঘ ধীরে ধীরে ঘিরে ফেলছে আকাশ। শহীদপুর গ্রামের নিতাই রাখাল গরুগুলো নিয়ে ফিরছে বাড়িতে। গ্রামের আলপথ পেয়ে যত তাড়াতাড়ি সম্ভব পা চালায় সে। মাঝে মাঝে গুড়গুড় শব্দে মেঘ গর্জন করছে, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি এলো বলে। আজকে যে কি হয়েছিল নিতাইয়ের! গরুগুলোকে চড়াতে দিয়ে বটগাছটার নিচে একটু হেলান দিয়ে বসেছিল মাত্র, কিন্তু যখন সে চোখ খুলল তখন সূর্য ডুবে গিয়েছে। গ্রামের লোকজন কেউই পারতপক্ষে সন্ধে নামলে আর বেরোচ্ছে না। অন্ধকার হলেই সারা গ্রামময় কি যেন একটা ঘুরে বেড়ায়, কেউই সঠিক বলতে পারে না সেটা কি। শুরুতে লোকজন একটু সাবধানে চলতে লাগলো। দিনু মাস্টারের মৃত্যুর পর গ্রামের সবাই এখন ভীত, আতঙ্কিত। গ্রামের চণ্ডী মণ্ডপের সাথে লাগোয়া বটগাছের একটা মোটা ডালে ঝুলছিল তার মৃতদেহ। মাস্টারের চোখ দুটো কিসে যেন খুবলে রেখে গিয়েছে, সারা শরীরে অত্যাচারের ছাপ স্পষ্ট। হাতের 3টি আঙুল কে যেন কেটে নিয়েছে, বুক থেকে পেট অবধি চিরে ফালা ফালা করেছে। নতুন পোস্টিং হওয়া দারোগা অনিরুদ্ধ সাহার ধারণা এটা একটা ঠান্ডা মাথায় নিখুঁত খুন। সম্ভবত শত্রুতার জেরে এই খুন করা হয়েছে। গ্রামের সবাইকার বয়ান অনুযায়ী মাস্টার মশাই খুব সৎ এবং ভালো লোক ছিলেন। সবাইকে অসময়ে সাহায্য করলেও কারুর ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা কখনোই ঘামাতেন না। সে কথা শুনে হেসে অনিরুদ্ধ বলেছিলেন, এখনকার দিনে সৎ ও ভালো মানুষের শত্রু অনেক বেশি থাকে। এইসব কথা ভাবতে ভাবতেই পথ চলছিল রাখাল। হঠাৎ ওর চটকা ভাঙল মেঘের গর্জনে। টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে।
শীতল দমকা হাওয়ায় সুপারি গাছগুলো নুয়ে পড়ছে যেন। একটু বেশি ঝড় বৃষ্টি হলেই এই গ্রামের সব বাড়ি থেকে শাঁখ, কাঁসর, ঘণ্টার আওয়াজ ভেসে আসে। কিন্তু আজ সেই আওয়াজগুলো আর শুনতে পাচ্ছে না নিতাই। ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না। হঠাৎই আর একটা অদ্ভুত কাণ্ড হলো। এতক্ষণ ধরে গরুগুলো কোনো আপত্তি না করে শান্ত মতোই চলছিল। সহসা তারা থমকে দাঁড়িয়ে পড়ল এক মুহূর্তের জন্য। ওদের কানগুলো সজাগ হয়ে উঠেছে, নাক থেকে ঘন ঘন নিঃশ্বাস বেরোচ্ছে তাদের, অস্থিরভাবে মাটিতে খুর খসছে। নিতাই বুঝল গরুগুলো কিছু একটা টের পেয়েছে। রাখাল এগিয়ে গেল ওদের দিকে। নিজের সব থেকে প্রিয় গরুটার কাছে গিয়ে মৃদু স্বরে ডাকলো, এ কি? হে মোংলা, কি হয়েছে তোর? কোনো সারা শব্দ নেই। মোংলা, হে মোংলা। মুখের কথা মুখেই থেকে যায়। ও দেখে মোংলার সমস্ত শরীরটা হঠাৎ থরথর করে কাঁপতে শুরু করেছে। তারপর একটা মরণ আর্তনাদ করে মোংলা ধপ করে মাটিতে পড়ে গেল। হে মোংলা, হে মোংলা, হে মোংলা ওঠ, হে মোংলা। পাগলের মতো মোংলাকে ডাকতে থাকে রাখাল। এই মোংলাই ছিল তার সব থেকে প্রিয় গরু। মোংলা দুঃখে বিভোর হয়ে থাকা রাখাল দুটো জিনিস খেয়াল করলো না। এক, ওর বাকি গরু দুটো ভয়ঙ্কর চিৎকার করতে করতে মাঠ ভেঙে ছুটে পালিয়েছে। আর দুই, নিতাইয়ের ঠিক পিছনেই একটা কালো অন্ধকার ধীরে ধীরে জমাট বাঁধছে। সেই কালো ধোঁয়ার মতো অন্ধকারে ফুটে উঠছে একটা বিভৎস মুখ। সে মুখের অর্ধেকটা অংশে কোনো চামড়া নেই, শুধু হাড়। একটা প্রবল অট্টহাসিতে ফেটে পড়ল কালচে অন্ধকারাচ্ছন্ন সেই মূর্তি। কান ফাটানো বজ্রনিনাদের সাথে একটি মানুষের মরণ আর্তনাদ এবং রক্ত জল করা এক অট্টহাসি মিলেমিশে একাকার হয়ে গেল বৃষ্টি ভেজা সন্ধ্যার আঁধারে। বেকার আমায় নিয়ে এলি। ভাবছিলাম বাড়িতেই ল্যাদ খেয়ে কাটাবো কটা দিন। গাড়ির সামনে সিট থেকে বলে উঠল উৎপল, এই দাঁড়া তো, খালি ওই এক ঘরে বসে গেমস নিয়ে পড়ে থাকা, এছাড়া আর কি বা করতিস শুনি? আরে ব্রাদার, একটিবার চলোই না আমাদের গ্রামে। এত ভালো লাগবে, এত ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। ওখান থেকে আর ফিরতেই মন চাইবে না তোমার। প্রত্যুত্তরে উৎপল একটা কাষ্ঠ হাসি হাসল। সিটে মাথা হেলিয়ে দিয়ে জানলা থেকে বাইরের দৃশ্য দেখছে ও। কিরকম হুশ হাস করে বেরিয়ে যাচ্ছে গাছপালা, চাষের জমি। সত্যি কলকাতা থেকে অনেক দূরে এসে পড়েছে তারা। আসলে গতকাল সকালবেলাতেই সুনিতা উৎপলকে ভিডিও কল করে। সুনিতা আর পবনের প্রি ওয়েডিং শ্যুট হবে, তাই উৎপলকে যেতেই হবে। শুরুতে উৎপল ততটা রাজি না হলেও পবনের অনুরোধে বাধ্য হয় ও রাজিও হয়। সত্যি পবন ছেলেটা বড্ড ভালো। ওর সাথে থাকলে সুনিতা খুশিই থাকবে। এটাই একটা স্বস্তির কথা উৎপলের কাছে। সামনে ওদের গাড়ি এবং পিছনেই ক্যামেরাম্যানদের গাড়ি চলেছে। চাষ জমি, খাল, ছোটখাটো কুঁড়ে ঘরের গ্রামীণ দৃশ্য পাল্টে গিয়ে সামনে দেখা গেল রাস্তার দুপাশে হঠাৎ করে শুরু হয়েছে শালবন। দেখলে মনে হবে যেন কোনো অন্য রাজত্বে প্রবেশ করছে ওদের গাড়িটা। শহরে বসে এসবের কল্পনাও করা যায় না। পবন বেশ উত্তেজিত হয়ে উঠল। সামনে ঝুঁকে উৎপলের কাঁধ খামচে পবন বলল, ওই দেখো উৎপল, আমাদের শহীদপুর গ্রামের সীমানা, আর 10 কিলোমিটারের মতো গেলেই আমাদের গ্রাম। কি কেমন বলো? সত্যি উৎপলের মুখ থেকে কথা সরছে না।
সে হাঁ করে দেখছে রাস্তার দুই ধারে মাথা তুলে দাঁড়িয়ে আছে শাল গাছের জঙ্গল। মিষ্টি শীতলতায় ভরা জায়গাটি বিভিন্ন পাখির কলরবে মুখরিত। ঠিক দুপুর 1টা নাগাদ পাকা রাস্তা ছেড়ে শহীদপুর গ্রামের মিঠো পথ ধরল ওদের গাড়ি। রাস্তা একেবারেই ভালো নয়, জায়গায় জায়গায় খানা খন্দে ভর্তি। ঝাঁকুনির চোটে ওদের সবারই পেটে ছুঁচোয় ডন মারতে লাগলো। উৎপল তো বলেই ফেললো, বাবা উফ, এ যা ঝাঁকুনি, আমার ওয়েট কেজিখানে কমে যাবে মনে হচ্ছে। প্রায় মিনিট 15 ধরে প্রবল ঝাঁকুনি সহ্য করার পরে অবশেষে ওদের গাড়ি এসে থামল রায়ভিলার সদরের সামনে। গাড়ি থেকে নেমে পবন একটা আড়মোড়া ভেঙে নাটকীয় ভঙ্গিতে বলল, চলো বন্ধুরা, শহীদপুরের রায়ভিলায় তোমাদের স্বাগত। ইতিমধ্যে ফটোগ্রাফারদের টিমটিও তাদের গাড়ি থেকে নেমে পড়েছে। প্রায় 4.5 ঘন্টার গাড়ি জার্নি করে সকলেই বেশ পরিশ্রান্ত। সকলেই একটু আড়মোড়া ভেঙে আশপাশটা ভালো করে দেখতে লাগলো। টাটকা হাওয়া, শাল গাছের শীতল ছায়া, নানা জাতের পাখির ডাক শুনতে শুনতেই সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল তাদের। রায় ভিলার বড় লোহার ফটক পেরিয়ে ওরা সবাই ভিতরে ঢুকল। হলুদ রঙের মস্ত বড় জমিদার বাড়ি। বাড়িটি দোতলা। জায়গায় জায়গায় দেওয়ালের গা থেকে পলেস্তারা খসে পড়ে বাড়িটার সৌন্দর্য যেন আরো বেশ কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। বাড়ির সামনে বিশাল বড় বাগান। আম, পেয়ারা, জবা, রজনীগন্ধা, গোলাপ, আরো না জানি কত গাছে ভর্তি সে বাগান। কয়েকজন মালিকেও সে বাগানে পরিচর্যা করতে দেখা গেল। ওরা ভিতরে ঢুকতেই বিশু কাকা এবং দিনু কাকা ব্যস্ত সমস্ত হয়ে ছুটে এলো। এরা এই বাড়িতেই ফাই ফরমাস খাটে সেই 15 বছর ধরে। পবনকে দেখেই ওরা হাসি মুখে বলল, আরে দাদাবাবু এসে পড়েছেন, কতদিন পর আসলে বলো তো। তোমরা সব ভালো তো? হ্যাঁ কাকা, আমরা সবাই ভালো। কত স্মৃতি জড়িয়ে আছে। পবন একটু যেন উদাস হয়ে পড়ল। ওদিকে সুনিতার গলা খাঁকড়া নিতে একটু সম্বিত ফিরে পেয়েই সে বলল, হ্যাঁ হ্যাঁ কাকা, বলছি অনেক গল্প আছে, চলো ভিতরে যাই। আমরা সবাই আসলে খুব ক্লান্ত তো। মা কালীর মতো জিভ কেটে বিশু কাকা বলল, দেখেছো কাণ্ড, আমরা প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছি। ইস 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 ইস, না 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 না, তোমরা সবাই চলো, তোমরা সবাই ভেতরে চলো। আমি আর দিনু তোমাদের সব জিনিসপত্র ভেতরে নিয়ে যাচ্ছি। বলছি দাদু কোথায়? তাকে তো দেখছি না। পবনের এই প্রশ্নে বিশু এবং দিনু কাকা ওদের দুজনেরই হাসি হাসি মুখে একরাশ অন্ধকার নেমে এলো। দিনু কাকা বলল, হ্যাঁ ওই তো ওই দিকে আছে, এই চলো চলো চলো। পবনে ভুরু কুঞ্চিত হলো। বাড়ির ভিতরে যেতে যেতে জিজ্ঞেস করলো, কিছু সমস্যা হয়েছে নাকি দিনু কাকা? হ্যাঁ সমস্যা দাদা বাবু, আমরা যে কে কবে চলে। আরে দাদাবাবু, ও কিছু নয়, এত দূর থেকে এসছো, এখন ঘরে চলো। সবার জন্য আমি লেবু শরবত করে রেখেছি, খাবে চলো। লেবুর শরবত কিন্তু আমার খুব ভালো লাগে কাকা। পেটুক কোথাকার। চাপা স্বরে বলে ওঠে সুনিতা। তাই দেখে সবাই হো হো করে হেসে লুটোপুটি। তবে দিনু কাকা তেমন একটা হাসল না। হঠাৎই কেমন গম্ভীর হয়ে গিয়েছে সে। এ ব্যাপারটা পবন এবং উৎপল কারোরই চোখ এড়ালো না। মিনিট 5 হাঁটতেই বাড়ির মস্ত উঠোনে এসে উঠল ওরা সকলে। পবনের মা, বাবা, কাকা, কাকিমা সকলেই যেন ওদেরকে নেওয়ার জন্যই দাঁড়িয়েছিল। পবন প্রথমেই ওর মাকে প্রণাম করে বসল। ওর মা চোখ বড় করে চাপা স্বরে বলল, এই আমাকে নয়, আগে তোর দাদুকে আর তোর বাবাকে প্রণাম কর। বাড়ির উঠোনে গ্রামের বেশ কয়েকজন চাষি গোছের লোক বসে আছে। প্রত্যেকের দৃষ্টি বিহবল। তাদের সামনে একটা আরাম কেদারায় বসে আছেন পবনের দাদু প্রতাপ নারায়ণ রায়।
বয়স আন্দাজ 70-এর কাছাকাছি, কিন্তু এখনো বেশ সুঠাম চেহারা। বয়সের ভারে ঝুঁকে পড়েননি এখনো। সাদা ফতুয়া এবং ঘিয়ে রঙের ধুতি পরিহিত মানুষটিকে দেখলে ভয় এবং শ্রদ্ধা দুটোই একসাথে হয়। পবন এবং সুনিতা এগিয়ে গিয়ে তাকে পা ছুঁয়ে প্রণাম করল। পবনকে আর সুনিতাকে তিনি বললেন, থাক 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 থাক, তোমরা সুখী হও বাবারা, সুখী হও। তারপর পবনকে উদ্দেশ্য করে বললেন, আর হ্যাঁ, এটা দেখে ভালো লাগলো যে তুমি একেবারে আমার শিক্ষাটা পেয়েছো। মায়ের স্থান সবার ওপরে, তারপরে বাকি সবাই। এবার উৎপল উঠে গিয়ে তাকে প্রণাম করতেই প্রতাপ নারায়ণ বললেন, সুখী হও বাবা, কিন্তু তোমায় তো ঠিক চিনতে পারলাম না। পবন পরিচয় দিল। দাদু, ইনি হচ্ছেন আপনার হবু বৌমার খুব ভালো বন্ধু উৎপল। বন্ধু? তা কিরকম বন্ধু? আমি আর সুনিতা সেই স্কুল জীবন থেকেই একসাথে পড়াশোনা করছি, একদম পিঠোপিঠি বন্ধু হয় না, ওই আর কি। বুঝলাম। আসলে কি জানো তো বাবা, একটি ছেলে এবং একটি মেয়ে কোনোদিনই শুধুমাত্র বন্ধু হয় না। সে যাই হোক। প্রতাপবাবুর গলা শুনেই বোঝা যায় উৎপলকে উনি ঠিক মেনে নিতে পারছেন না। সুনিতা এতে বড্ড বিরক্ত হলো মনে মনে, তবে মুখে কিছুই বলল না। দাদু, তুমি যা ভাবছো তা কিন্তু একেবারেই নয়। ঠিক আছে দাদু ভাই, তোমরা ভিতরে যাও, আমি এদিককার কাজ মিটিয়ে তারপরে আসছি। ভিতরে যেতেই সব স্বাভাবিক। বিশু এবং দিনু কাকা এসে সবাইকে লেবু শরবত দিয়ে গেল। পবন একটা জিনিস খেয়াল করলো যে ওর বাবা মা কাকিমণি তারা যেন কেমন একটা হয়ে গিয়েছে। হেসে হেসে কথা বলছে, আপ্যায়ন করছে ঠিকই, কিন্তু হাব ভাবে পবনের মনে হলো ওরা আশায় ঠিক ততটা খুশি হতে পারেনি বাড়ির সকলে। এর কারণ কি উৎপল? না, কিন্তু তা কেন হবে? এর আগেও পবনের অনেক বন্ধু এসে থেকে গিয়েছে কয়েকদিন, কিন্তু কই তখন তো এরকম কিছু মনে হয়নি তার। তাহলে উৎপল সুনিতার বন্ধু বলেই কি এত অস্বস্তি? আর উঠোনে অতজন চাষিরা ওরকম বিহবল দৃষ্টি নিয়ে কেন বসেছিল? এই প্রশ্নগুলো মাথায় ঘুরতে লাগলো পবনের। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সুনিতা মুখ গোমড়া করে বসে আছে দেখে পবন বলল, কি রে, ওরম চাঁদ পানা মুখখানা বাংলার 5-এর মতো করে আছিস কেন? দেখ পবন, কিছু মনে করিস না, তোর দাদুর ব্যবহার কিন্তু আমার মোটেই ভালো লাগেনি। উনি তখন উৎপল আর আমায় নিয়ে এমনভাবে বললেন যেন আমরা... ও দুই কাঁধে হাত দিয়ে ওকে নিশ্চিন্ত করে পবন বলল, আহা বাবু, রাগ করো না। আগেকার দিনের মানুষ, ওনাদের ধ্যান ধারণা আর আমাদের ধ্যান ধারণা, এদের আকাশ পাতাল তফাৎ, বুঝলে? তাই না বুঝেই বলে ফেলেছিল সব। আরে আমি তো জানি, তাই না? তোর কাছে আমি তো সব। কেন এসব, কেন কেন এসব এসব ভেবে মন খারাপ করিস না বাবু। সুনিতা কোনো কথা না বলে জল ভরা চোখে ঘাড় নেড়ে সম্মতি দিল। পবন সুনিতাকে ওর দুই বাহুর মাঝে টেনে নিল। এতে সুনিতার ভালো লাগার কথা। ভালো যে লাগছিল না তা নয়, তবে ভূতনাথের সেই বিকেলের কথা ওর বারে বারে মনে পড়ছিল। মনে পড়ছিল উৎপলের করুণ মুখখানা। ওর মনে হলো উৎপল খুব দূরে কোথাও চলে যাচ্ছে আর ফিরবে না। এদিকে উৎপল কি একটা দরকারে ওদের দুজনকেই ডাকতে এসেছিল, তবে ডাকেনি। দরজার সামনে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছিল। কাজটা অত্যন্ত লজ্জাজনক, কিন্তু তখন সেসব কথা ওর মাথায় ছিল না। সে বুঝল ওর জন্যই যত সমস্যা। খুব শিগগিরই একটা পদক্ষেপ নেওয়া উচিত ওর।
এই ভেবে ধীর পায়ে নিজের ঘরে চলে এলো উৎপল। বিকেল 5টা নাগাদ ওরা সকলে মিলে একটু ঘুরতে বেরোবে বলে স্থির করল। সাথে ফটোগ্রাফিও হবে এমনটাই প্ল্যান। পবন সবে তৈরি হয়েছে এমন সময় পবনের ঘরের দরজায় টোকা পড়ল। পবন উঠে গিয়ে দরজাটা খুলে দিল। বাবা এসেছে। আরে এসো বাবা। পবনের বাবা বরাবরই হাসি খুশি মানুষ, কিন্তু তার মুখে আজ যেন আষাঢ়ের মেঘ জমেছে। একটু গলা খাকরানি দিয়ে সে বলল, বাবু শোন, তোরা পারিস যদি তা এবেলা দালানের বাইরে পা রাখিস নি, কেমন? বাড়ির উঠোনও পা রাখবার দরকার নেই। কেন বাবা? কেন আবার? দেখছিস না ওদিকে আকাশটা কিরম কালো করে এসেছে। এখন বৃষ্টির জল যা ঠান্ডা, তা ভিজলে পরে তার শরীর খারাপ করবে। তোর কাকিমা এই 2 দিন আগে বৃষ্টিতে ভিজে। দাঁড়াও বাবা, আমার মনে হয় তোমরা সবাই কিছু লুকিয়ে যাচ্ছ। আমরা আসাতে তোমরা কি এতটুকু খুশি নও? না দাদু ভাই, ব্যাপার তা নয়। ব্যাপার কিছুই না। আসলে এ অঞ্চলে ডাকাতি হচ্ছে খুব, তাই তোমরা কোনো বিপদে পড়ো সেটা চাই না। দরজার সামনে দাঁড়িয়ে বলে ওঠেন প্রতাপ নারায়ণ। কখন যে নিঃশব্দে এসে হাজির হয়েছেন বলা মুশকিল। সে কি, তোমরা এই ব্যাপারে আমায় আগে কেন কিছু বলনি? তবে আমি অনেক আগেই চলে আসতাম। তুমি এসো বা কি করতে দাদু ভাই? নতুন দারোগাও কিছু করতে পারছে না। ব্যাপার কি খুলে বলো তো। শোন, তোকে অত মাথা ঘামাতে হবে না, বুঝলি? তোকে দাদু যেটা বললো সেটাই শোন। এই বেলা আর বেরোস না, কেমন? শোন, বলতে খুবই খারাপ লাগছে, তা এইখানে যা পরিস্থিতি, তোরা সবাই কালকে বেরিয়ে পড়। বেলাবেলি বেরিয়ে পড়। ওসব ফটোশ্যুট পরে হবেক্ষণ। আর বিয়ে কলকাতাতেই করিস। এখানে আরো সব আগের মতো নেই। আশ্চর্য, তোমরা আমাকে কিছু খুলে বলছো না কেন? আজ দুপুরেও দেখলাম অতজন মানুষ উঠোনে বসে আছে। আসার সময় দেখলাম প্রাণোচ্ছল গ্রামটা কেমন যেন ঝিম মেরে গিয়েছে। দাদু ভাই, আমি বুঝতে পারছি তুমি আমাদের পাশে থাকতে চাও, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। আমাদের বংশের শেষ আলো তুমি বাবা। এই বুড়োটার কথা শোনো, এর থেকে বেশি কিছু বলতে আমি পারবো না। কথাগুলো অত্যন্ত আবেগতাড়িত হয়েই বললেন গ্রামের জমিদারের বংশধর প্রতাপ নারায়ণ রায়। কথাগুলো বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। এরপরে আর কথা চলে না। ফোন করে সবাইকে কথাটা বলল পবন। যথারীতি সবারই মন খারাপ, কিন্তু কি আর করা যাবে। তাই সারাটা সন্ধে 3 জনে মিলে গল্প গুজব করেই কাটিয়ে দিল। রাত তখন 9টা। খাবারের জন্য ডাক পড়ল সকলে। বাইরে তখন মুষল ধারায় বৃষ্টি নেমেছে। হু হু করে ছুটে চলেছে ঝোড়ো হাওয়া। দেশি ভাত, লম্বা লম্বা করে বেগুন ভাজা, পুঁটি মাছের টক, দেশি মুরগির ঝোল, চাটনি, এই দিয়ে আয়েশ করেই খাচ্ছিল সবাই। উৎপল তো রান্নার প্রশংসায় পঞ্চমুখ। উফ, কাকিমা যা রেঁধেছেন না, ওহ, ভাবা যাচ্ছে না। উৎপলের সাথে ধীরে ধীরে সবাই সহজ হয়ে গিয়েছিল, শুধু প্রতাপ নারায়ণ বাবু ছাড়া। উৎপলের কথার প্রত্যুত্তরে তিনি কি একটা যেন বলতেই যাচ্ছিলেন, এমন সময় কড়কড় শব্দে মেঘ গর্জে উঠল। আর সাথে সাথেই সবার খাওয়া বন্ধ হয়ে গিয়েছে। এই চিৎকারটি আর কারণ নয়, স্বয়ং বিশু কাকার। সকলের মানা সত্ত্বেও এই ঝড় বৃষ্টি মাথায় করে গোয়াল ঘরে সকলের জন্য দুধ আনতে গিয়েছিল লোকটা। রাতে খাওয়া শেষে শোবার সময় 1 বাটি দুধ খেয়ে শুতে যায় সবাই। গোয়াল ঘরটা বাড়ির একটু পিছন দিকে। একই গ্রামে সবে সবে ইলেকট্রিক এসেছে, কিন্তু বেশিরভাগ রাতেই বিদ্যুৎ থাকে না। তার উপর ওই দিকের জায়গাটা একটু বেশি অন্ধকার।
এবং জংলা মতো। চিৎকারটি সেইখান থেকেই ভেসে আসছে। প্রতাপ নারায়ণ বাবু আর পবনের বাবা দুজনেই লণ্ঠন ও ছাতা নিয়ে ছুটলেন তৎক্ষণাৎ। এদিকে হাত ধুয়ে উঠে পবনও তৈরি হতে হতে বলল, তোমরা সবাই বসো, আমি গিয়ে দেখছি কি হলো। উৎপল উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। পবন দাঁড়াও, আমিও যাব। না উৎপল, তা হয় না। সব হয়, শিগগির চলো। এই বলে পবনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ছাতা ছাড়াই দৌড়ালো যেদিকে প্রতাপ বাবুরা গিয়েছিল সেদিকে। আরে দাঁড়াও, চললে কোথায়? তুমি চেনো নাকি কোথায় কি? পবনও ছুটল। প্রবল ঝড় বৃষ্টির শব্দ ভেদ করে ওই মরণ আর্তনাদ ভেসে আসছে, কিন্তু এবার সেটা ধীরে ধীরে ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগলো। বিশু, বিশু, এ কি হলো তোর? ও বিশু, বিশু রে! হঠাৎ করেই প্রতাপ নারায়ণের কান্না ভেজা গলা পবনদের কানে আসলো। ওরা দৌড়ে গিয়ে সেখানে পৌঁছতে দেখল বাবা এবং দাদু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন, আর বিশু কাকা মুহূর্তের এক প্রবল বিদ্যুৎ ঝলকানিতে দেখা গেল তাকে যেন কে মেরে সামনের আম গাছটায় ফাঁসি দিয়ে দিয়েছে। কিন্তু বিশু কাকার গলাটা ফাঁসির দড়ির ফাঁসে আবদ্ধ নয়, বদলে তার গলার নিচ থেকে বেরিয়ে আছে একটা তীক্ষ্ণ ধারালো লোহার শিকল। সম্পূর্ণ দেহটা ওই শিকলের উপরেই ঝোলানো। লণ্ঠনের মৃদু আলোয় দেখা গেল আম গাছের গোড়াটা একেবারে রক্তে ভেসে যাচ্ছে। ঠিক তখনই এক রাশ দমকা হাওয়ার সাথে ভেসে আসলো এক বিভৎস অট্টহাসি। এই অট্টহাসি কোনো পার্থিব জীবের হতেই পারে না, শুনলেই গায়ের রক্ত হিম হয়ে যায়। তবে পবন বরাবরই একটু সাহসী ছিল। যেদিক থেকে হাসিটা আসছে বলে মনে হলো ও লণ্ঠন নিয়ে সেদিকে দৌড়ে গেল। দাদু ভাই, দাদু ভাই, যেও না, ওদিকে ফিরে এসো। পবন ভাই, যেও না। পবন! সকলের ডাক উপেক্ষা করেই পবন সেই ঝড় জল মাথায় নিয়ে ছুটল। পবন দেখতে পাচ্ছে ওর কিছুটা আগেই একটা মূর্তি হেঁটে চলেছে। তার হাতে ধরা আছে একটা লণ্ঠন। সেই লণ্ঠন থেকে হলদে আলোর জায়গায় বেরোচ্ছে রক্ত রাঙা লাল আলো। সেই লণ্ঠনের দিকে তাকিয়ে পবন যেন মোহচ্ছন্ন হয়ে পড়ল। সে মাঠ ভেঙে ক্ষেত ভেঙে ছুটে চলেছে, আর তার পিছনে ছুটছে পবনের বাবা আর উৎপল। কিন্তু পবন যেন বদ্ধ কালা হয়ে গিয়েছে, সে কিছুই শুনতে পাচ্ছে না। তার লক্ষ্য একটাই, ওই লণ্ঠনধারী কালো কোট পরা মূর্তি। পবন যত জোরে ছুটুক কিছুতেই তার নাগাল পাচ্ছে না। সেই মূর্তি প্রবল অট্টহাসি হাসতে হাসতে এগিয়ে চলেছে সামনে, আর তাকে ধরার তাগিদে পবন ছুটে চলেছে। ওই ঝড় বৃষ্টির মধ্যে এরকম প্রায় ঘন্টা খানেক চলল। ওইদিকে উৎপল আর পবনের বাবার বুকে হাঁফ ধরেছে, আর ছুটতে পারছে না তারা। কিন্তু পবনের মধ্যে এত শক্তি এলো কোথা থেকে? সে এক নাগারে ছুটে চলেছে তো চলেছেই। আর ওই মূর্তি তাকে মাঠের পর মাঠ ঘুরিয়ে যাচ্ছে। আশ্চর্যের কথা হলো এই যে গ্রামের একটি লোকও ঘর থেকে বেরোলো না সাহায্যের জন্য, কারণ বিশুর মরণার্তনা তাদের কানেও গিয়েছে। তারা বুঝেছে স্বয়ং শয়তান এসে হাজির হয়েছে। ঘর থেকে বেরোনো মানেই মৃত্যুকে আলিঙ্গন করা। তাই নিজেদের ঘরের সমস্ত আলো নিভিয়ে চুপ করে বসে আছে সবাই। ওদিকে পবন যেন নিজেকে থামাতে পারছে না। ওর পা, ওর শরীর যেন ওর নিজের দখলে নেই। ওকে যেন কেউ টেনে নিয়ে চলেছে। মেডিকেল সায়েন্স যার কোনো ব্যাখ্যা দিতে পারে না। আর ওই লণ্ঠন,
সেই লণ্ঠনের লাল আলো চারিপাশে যেন রাজ্যের অন্ধকার ভর করেছে। একটা অন্ধকার ধোঁয়া যেন সেই লণ্ঠন থেকে বেরিয়ে আচ্ছন্ন করে ফেলছে পবনের চেতনাকে। চোখের সামনে এখন ওই বিকট ধোঁয়ার মধ্যে শুধুই সেই কালো কোট পরা মূর্তি, আর কিছুই নেই, সব ভুয়ো, মিথ্যে। হঠাৎ আবার সেই বিকট অট্টহাসি ভেসে আসলো। তখনই পবনের সামনে সেই কালো অন্ধকারের ক্যানভাসে ফুটে উঠেছে এক বিভৎস মুখ, যার অর্ধেকটা মুখে এতটুকুও মাংস নেই। সেই পৈশাচিক মুখটা হাঁ করে গিলতে আসছে তাকে। পবনের বুক ঠেলে একটা চিৎকার বেরিয়ে এলো। ভয়ে, দুঃখে, ক্লান্তিতে জল কাদার উপরে ধপ করে পড়ে গেল পবন। তার দুই চোখের পাতা বন্ধ হওয়ার আগে ও দেখল সেই মূর্তি বিভৎস অট্টহাসি হাসতে হাসতে নদীর পার ধরে নেমে যাচ্ছে নদীর দিকে। পবন যখন চোখ খুলল তখনও নিজের ঘরে শুয়ে আছে। বাবা উঠেছিস? এখন কেমন আছো পবন? সুনিতা জিজ্ঞেস করে ওঠে। পবনকে বাড়ি সবার সামনে তুমি করেই বলে সুনিতা। আমি আমি ঠিক আছি, কিন্তু ওই মূর্তি। কোনো মূর্তি নেই বাবা, ওসব তোমার মনের ভুল, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। না মা, না, ভুল নয়, আমি আমি সত্যি দেখেছি সেই মুখ, সে বিভৎস হাসি। দেখো, ওসব মনের ভুল। যা ঘটনা হয়ে গিয়েছে বাড়িতে, তার উপর ওই আবহাওয়া, সব মিলিয়ে হ্যালুসিনেট করছো তুমি। নাও নাও, এবার চটপট গরম দুধটা খেয়ে নাও দেখি। দুধের গ্লাসটা বাড়িয়ে দেয় সুনিতা। বাড়িতে পুলিশ এসেছে। উৎপলকে দারোগা জেরা করছে। একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছে সে, কিন্তু কোনো কিছুই কিনারা হচ্ছিল না। তবে পবন যে একটা মূর্তিকে ধাওয়া করেছিল, এই কথাটি শুনতেই দারোগার কুঞ্চিত ভ্রুজোড়া সোজা হয়ে যায়। পবন বাবু কোথায় আছেন এখন? ঘরে আছে, বিশ্রাম নিচ্ছে। দেখে দেবো নাকি? না না, রাখতে হবে না, চলুন আমিই যাচ্ছি। পবন সবে মাত্র দুধের গ্লাসটা শেষ করেছে, এমন সময় বাবা এসে ঢুকলো ঘরে। এখন কেমন লাগছে পবন? একটু ভালো আছি বাবা। আচ্ছা শোন, দারোগা বাবু তোকে কিছু জিজ্ঞেস করতে চান, অসুবিধা নেই তো? না, তুমি ওনাকে আসতে বলো। দারোগা বাবুকে ডাকলেন পবনের বাবা। দারোগা ঘরে ঢুকে বললেন, এখন কেমন আছেন পবন বাবু? এই তো, এখন একটু ভালো আছি। আচ্ছা বেশ। আচ্ছা, আমি পবন বাবুর সাথে একটু একান্তে কথা বলতে চাই, তো আপনারা যদি দয়া করে একটু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। পবনের মা, সুনিতা, তোমরা একটু ওকে একলা ছেড়ে দাও। বাইরে এসো, সব বাইরে এসো। পুরো ঘর ফাঁকা হলে দারোগা প্রথমেই জিজ্ঞেস করে, আপনি কি দেখেছিলেন গতকাল? প্রশ্নটা শুনেই গতকালে সব ঘটনার কথা মনে পড়তেই পবনের আত্মা যেন শুকিয়ে যায়। তবুও সে একে একে সব বলে গেল, যা দেখেছে, যা শুনেছে। সব শুনে দারোগা কেমন যেন গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, আচ্ছা, ওই লঞ্চনের ধোঁয়া থেকে কি কোনো রকম গন্ধ বেরোচ্ছিল? দুই পাশে ঘাড় নাড়ল পবন। ব্যাপারটা নিয়ে বড় ধন্দে পড়ে গেলেন তিনি। এ যাবৎ 5টা খুন, প্রতিটি খুনের পদ্ধতি হুবহু এক। এখন পবন যা দেখল তা যদি সত্যি হয়, তবে দারোগা বাবু, পবনের ডাকে সম্বিত ফেরে তার। আমাকে আসলে কেউই বলছে না কি হয়ে চলেছে। আপনি যদি একটু খুলে বলতেন
তবে আমি বড় খুশি হতাম এবং হয়তো কিছু সাহায্য করতে পারতাম। দারোগা একটু ইতস্তত করছে দেখে পবন বলল, প্লিজ দারোগাবাবু, বলুন আমায়। আমার গ্রামে কি হয়ে চলেছে আমায় জানতে হবে। আমি কোনো কুসংস্কার মানি না এবং আমি যা প্রত্যক্ষ করেছি তার উপর ভিত্তি করেই আমি ঘটনাগুলো বলবো। আচ্ছা। আজ থেকে প্রায় 1 মাস আগে এই ঘটনার প্রথম কেসটা আসে আমার কাছে। আপনাদেরই গ্রামের এই এক মাছ চাষি লালু মিয়া, তাকে নাকি কে বা কারা মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল। তো আমি সারেজামিনে গিয়েছিলাম তদন্ত করতে। আমার পুলিশি জীবনে এইরকম নৃশংস খুন আমি খুব কমই দেখেছি। দেখলাম লালু মিয়ার ক্ষতবিক্ষত দেহটাকে কে যেন সামনে শাল গাছটায় ঝুলিয়ে রেখেছে। পুরো দেহটা ঝুলছে একটা বড় ধারালো শেকলের ওপর। শেকলের আরেক প্রান্ত গাছের গুঁড়িতে পুঁতে রাখা। দেখলে মনে হয় যেন কেউ দেয়ালের পেরেক দিয়ে তাতে ম্যাপ বা ক্যালেন্ডার ঝুলিয়ে রেখেছে। ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হলো। রিপোর্ট আসলো লালু মিয়ার মৃত্যুর আসল কারণ হলো যে দৈহিক নিপীড়ন বা যাকে বলে ফিজিক্যাল টর্চার। সারা শরীরে আঘাতের ছাপ একদম স্পষ্ট। পায়ের 3টে আঙুল যেন কেউ কেটে নিয়েছে। বুকের চামড়ার ওপর যেন কেউ অ্যাসিড ঢেলে পুড়িয়েছে। বোঝা গেল শত্রুতার জেরেই এই খুন। এই ধরনের ঘটনা আমার পুলিশি জীবনে কখনো ফেস করিনি, কিন্তু রহস্যের জট ঠিক কোথায় সেটা খুঁজে বার করার আগেই আরো 2টো খুন, সেই একইভাবে। রিপোর্টও সেই একই। হিসেব করে দেখলাম প্রতি সপ্তাহে ঠিক 2টো করে খুন হচ্ছে এবং প্রতিটি খুন হচ্ছে ঠিক সূর্য ডোবার পরে। এই অদ্ভুত ব্যবধানের কারণ কি হতে পারে তা এখনো ধোঁয়াশা আমার কাছে। তবে আমি টহল বাড়িয়ে দিলাম। গ্রামের মানুষজন সন্ধে হলেই বেরোনো বন্ধ করে দিচ্ছে। কানাঘুষোয় শুনলাম রাতের বেলাতে নাকি প্রকৃতির ডাক এলেও তারা কেউ সাড়া দিচ্ছে না। ঘরেই নাকি টেম্পোরারি ব্যবস্থা করে নিচ্ছে তারা। বাইরে থেকে কেউ ডাকলে তেমন সাড়া শব্দও পাওয়া যায় না। তবে 4 নম্বর খুনটা হলো একেবারে আমার সামনে। সেদিন এই গত রাতের মতোই তেড়ে ঝড় বৃষ্টি নেমেছিল। সময়টা তখন আন্দাজ সন্ধ্যে 7টা। গায়ে বর্ষাতি চাপিয়ে বাইকটা নিয়ে টহল দিচ্ছিলাম। মাঝে মাঝে আকাশ ফুঁড়ে বিদ্যুৎ চমকাচ্ছিল। সেই আলোতেই দেখলাম পাঁচু ধুবির মাঠের সামনে দিয়ে 2টো গরু দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়ে পালাচ্ছে। গরুর ভয়ার্ত গলায় চিৎকারের পাশাপাশি একটা বিকট অট্টহাসির শব্দও শুনতে পেলাম। গন্ডগোল বুঝে যত তাড়াতাড়ি সম্ভব বাইকটাকে নিয়ে ছুটলাম সেদিকে। দেখলাম রাস্তার ধারে ডোবা সংলগ্ন একটা গাছে ঝুলে আছে এই গ্রামের নিতাই রাখালের মৃতদেহ। বুঝলাম যে ঘটনা বেশিক্ষণের নয়, খুব দূরে হয়তো এতটাই যেতে পারেনি। এই সন্দেহে বাইকটাকে ছোটালাম। কাদা মাখা রাস্তা, তাই বেশি জোরে যেতেও পারছিলাম না। তবে কিছু দূর যেতেই দেখি অন্ধকারের মধ্যে একটা ছোট্ট লাল আলো চলছে তুলতে তুলতে। আমি সেটার পিছু নিলাম। যত জোরেই যাই না কেন সেই আলোর সঙ্গে আমার দূরত্ব প্রায় একই থাকলো। এতটুকুও কমলো না, আবার একটুও বাড়লোও না। এইভাবেই কতক্ষণ যে সেটাকে ধাওয়া করলাম তা জানি না। তবে এক সময় সেটা হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। সম্বিত ফিরে পেতে দেখলাম আমি একদম নদীর উঁচু পাড়ের একেবারে ধারে দাঁড়িয়ে আছি, যেখান থেকে একবার নিচে পড়লে নদীতে ডুবেই মরতে হবে। দারোগাবাবু, আমার মনে হয় ওই নদীর আশেপাশে কিছু রহস্য আছে। অথবা নদীর ওই পাড়ে। মানে? নদীর ওই পাড়ে যে একটা পরিত্যক্ত ইংরেজদের কুঠি আছে, সেটা সরকারের তরফ থেকে অ্যাবেন্ডন ঘোষণা হয়েছে অনেকদিন থেকেই। সেটা জানেন তো? হ্যাঁ জানি। সেইখানেই হয়তো কিছু রহস্য লুকিয়ে থাকলেও থাকতে পারে। তাহলে কি করবেন? একবার রেড করব ভাবছি। সুনিতা চুপ করে দাঁড়িয়েছিল বাড়ির বাগানে। সারা বাড়িতে লোকজনের আনাগোনা আর কান্নার রোল উঠছে থেকে থেকেই। এইসব দেখতে দেখতে ওর মনটা ভারী হয়ে উঠছিল। কোথায় একটা প্রি ওয়েডিং শুটের জন্য এসেছিল আর কোথা থেকে কি হয়ে গেল। ক্যামেরার টিম ফিরে গিয়েছে আজ দুপুরে। আজকের শ্মশানের কাজ মিটে গেলেই আগামীকাল ওরাও ফিরে যাবে, এমনটাই কথা। বিকেল 4টে বাজে বিশু কাকুর দেহটা চলে এসেছে মর্গ থেকে।
প্রতাপ নারায়ণ বাবু ওদিকে শ্মশান যাত্রার তোড়জোড় করছেন। খুব বেশি লোক পাওয়া গেল না, মোটে 7 জন লোক, সবাই এ বাড়িরই। গলা খাঁকরানির আওয়াজ পেয়ে পিছনে ঘুরে দাঁড়ালো সুনিতা। উৎপল এসেছে। ও উৎপল, কি বলবি বল। কিছু না, এই জাস্ট এলাম। ওই কান্নাকাটি আর ভালো লাগছে না। জীবনটা কি অদ্ভুত, তাই না? সুনিতার দিকে তাকালো উৎপল। মেয়েটা শূন্য দৃষ্টি মেলে জুঁই ফুলের গাছটার দিকে তাকিয়ে আছে। বড় মিষ্টি লাগছে ওকে দেখতে। হ্যাঁ, অদ্ভুতই বটে। 24টা ঘন্টা আগে বাড়ির পরিবেশ আর এখনকার পরিবেশে কত তফাৎ। জানিস তো উৎপল, তোকে একটা কথা সেই স্কুলের সময় থেকেই বলতে চেয়েছিলাম, তবে পারিনি। কি কথা? আমি রোজ একটা স্বপ্ন দেখতাম, তুই আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছিস, অনেক দূরে, যেখান থেকে ফিরে আসা আর সম্ভব নয়। আটকালি না কেন? চেয়েছিলাম কিন্তু পারিনি, কারণ আরেক জোড়া হাত আমার হাতটা শক্ত করে ধরেছিল। ভালোবাসা, ভরসার একজোড়া হাত। সে হাতের স্পর্শে আমি যেন সুখী হতে শুরু করেছিলাম। শেষের কথাগুলো বলার সময় সুনিতার গলাটা কেঁপে যায়। উৎপলের চশমাটা আবার ঝাপসা হয়ে এসেছে, তাই দেখতে পেল না যে বিরহের বৃষ্টি শুধু তাকেই ভেজায়নি, আর একজনও ভিজে চলেছে অনবরত। নিজেকে সামলে নিয়ে কিছু বলতেই যাচ্ছিল উৎপল, তার আগেই পবনের গলা ভেসে এলো। সুনিতা, সুনিতা! ব্যাপারটা বুঝে উৎপল সঙ্গে সঙ্গে উল্টো দিকে হেঁটে অনেকটা দূরে সরে গিয়ে মন দিয়ে বাগানের গাছ দেখতে লাগলো। সুনিতা খানিক অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। এই উৎপলকে যেন চিনতেই পারছে না। এই কি রে, কখন থেকে ডাকছি, কোথায় ছিলি তুই? এই তো একটু গাছ দেখছি। কত গাছ তোদের বাগানে। মুখে একটা হাসি ফোটানোর চেষ্টা করে বলল সুনিতা। সবাই ওদিকে তোকে খুঁজছিল। পবন, আসলে এই কান্নাকাটি, বিশু কাকার ওই অবস্থা আমার একটু ভালো লাগছে না রে। সুনিতাকে আর কিছু বলতে না দিয়ে পবন জড়িয়ে ধরল ওকে। বাবা, ডোন্ট ওয়ারি, আমি আছি তো। ওদিকে উৎপল সবই টের পাচ্ছে যে ওর পিছনে হাত 20 দূরে ঠিক কি হচ্ছে। একটা কান্নার দমক ওর আসছিল, তবে পবনের ডাকে সামলে নিল। আরে উৎপল যে, ইস, যে খেয়ালই করিনি। এই ওখানে দাঁড়িয়ে কেন? এসো এসো, এদিকে এসো। পরদিন সকালে প্রতাপ নারায়ণ বাবু সহ বাকি সবার মুখ গম্ভীর। তাদের সামনে উৎপল, সুনিতা মুখ গোঁজ করে দাঁড়িয়ে আছে। পবন বলল, তোমরা কলকাতা ফিরে যাও, এখানে আমার কাজ আছে। হ্যাঁ, কাজ আছে? কিসের এত কাজ তোর? বিশু কাকা এবং গ্রামের আরো অনেক লোকের খুনিকে খুঁজে বের করব আমি। বাবু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কিসব অলক্ষণে কথা বলছিস তুই? ও খুনি মানুষ নয়, পিশাচ রে, পিশাচ। ওসব পিশাচ বলে কিছু হয় না মা, কিচ্ছু হয় না। মৃদু গলা স্বর শুনে সবাই তাকালো উঠোনের দিকে। বাড়িতে এসে হাজির হয়েছে পবনদের কুলগুরু এবং গ্রামের প্রধান পুরোহিত সোমনাথ চাটুর্যে। আরে গুরুদেব, আপনি এসেছেন? প্রতাপ নারায়ণ সহ বাকি সবাই বলে উঠল। পবন সহ সবাই একে একে গুরুদেবকে প্রণাম করল। হয় বাবা জীবন, হয়। বেঁচে থাকো, সুস্থ থাকো সবাই। মা তারা সহায় হন। মাগো, সুস্থ থাকো, সুস্থ থাকো। গুরুদেব, আপনি এ কথা কেন বললেন? আমরা মনে করি আমরা ছাড়া আর বাকি সব মিথ্যে। বিজ্ঞানের আলো ঠিক যতদূর পৌঁছয়, আমাদের দৃষ্টিও ততটাই। তার বাইরেও একটা অন্ধকার জগৎ আছে,
যা আমরা দেখতে পাই না। আমি বেশ কয়েক মাস গ্রামের বাইরে ছিলাম, আমার বন্ধু শ্রী গোপালানন্দন মহাশয়ের সাথে একটা যুগ্ম সাধনার হেতু। জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, কিন্তু সাধনায় বসার সময় আমার মনে বড় কু ডাকতে থাকে। খুব বুঝতে পারছিলাম যে এই গ্রামের উপর একটা ঘোর সংকট নেমে এসেছে, কিন্তু সাধনায় বসলে তো আর ওঠা যায় না। তাই সাধনা শেষ করেই যত তাড়াতাড়ি সম্ভব আমি এইখানেই চলে এসেছি। এখন উপায় গুরুদেব? সত্যি কথাটা হচ্ছে, এই প্রেতের বিনাশ শুধু তার হাতেই হবে যার মধ্যে সব কিছু ত্যাগ করার এক অমোঘ শক্তি আছে। কিন্তু কে সে? সে তো আমিও জানি না বাছা, তবে সে যে আমাদের মধ্যেই আছে তা আমি বেশ বুঝতে পারছি। কথা বলতে বলতেই দারোগা অনিরুদ্ধ বাবু এসে গিয়েছেন। তিনি বললেন, কি পবন বাবু, তৈরি তো? হ্যাঁ, চলুন। দাঁড়াও পবন, আমরাও তোমার সাথে যাব। দাঁড়াও পবন, আমরাও তোমার সাথে যাব। সুনিতা এবং উৎপল একসাথে বলে ওঠে, না, তা হয় না, হয় না সেটা। এই গ্রামের জন্য আমি তোমাদের বিপদে ফেলতে পারি না, কিছুতেই না। এ দায়িত্ব আমার, আমার একার, আমাদের। তুমি না আমাকে তোমার অর্ধাঙ্গিনী ভাবো? হ্যাঁ, মানলাম এখনো বিয়ে হয়নি, কিন্তু বিয়ে না হলে কি স্ত্রী হয়ে নিজের স্বামীর পাশে থাকা যায় না? ওর এই কথা শুনে পবনের পরিবারের প্রায় সবার বুক গর্বে ভরে উঠল। কিন্তু পবনের মা বলল, না মা, তা হয় না। তোমার অনুভূতি এবং পবনের প্রতি অগাধ ভালোবাসা বুঝতে পারছি, কিন্তু তোমার একটা কিছু হয়ে গেলে। কিচ্ছু হবে না মা, আপনি চিন্তা করবেন না। পবনকে নিয়ে আমি ঠিক ফেরত আসব। সবাইকে বলছি, দেখুন, আমি জানি যে এই বাড়িতে আমি এসে পড়ে সবাইকে একটু অপ্রস্তুতের মধ্যে ফেলে দিয়েছি, কিন্তু কিন্তু বিশ্বাস করুন, গ্রামের এই অবস্থার মধ্যেও আপনারা যেভাবে আমাদের সবাইকে আড়াল করে রেখেছেন, একসাথে হাসি খুশিভাবে একটা দিন কাটালাম, আমি এরকমভাবে কখনো কাটাইনি। ছোটবেলা থেকেই আমার বাবার থেকেও নেই। পরিবার বলতে শুধুই মা, কিন্তু একটা একান্নবর্তী পরিবার কি, সেটা এখানে এসে বুঝলাম। একদিনই আপনাদেরকে অনেক আপন লাগতে শুরু হয়েছে আমার। পবনকে আমি নিজের ভাইয়ের মতো শ্রদ্ধা করি, আর সুনিতা, সে আমার ভালো বন্ধু। একজন বন্ধু এবং ভাই হিসেবে ওদেরকে কখনোই আমি একা ছাড়তে পারবো না। পবন হেসে উঠে উৎপলকে বুকে জড়িয়ে ধরল। পবনের পরিবারের সবাইয়ের মুখে একসাথে হাসি এবং কান্না। শুধু প্রতাপবাবু বললেন, তোমরা সাবধানে যেও। আর তুমি উৎপল, শুধু বন্ধু এবং ভাই হিসেবেই থেকো, কেমন? বাবা, থাক বৌমা, আমায় বোঝাতে এসো না। এই ছেলে বাড়িতে আসার পরেই বিশুর এত বড় ক্ষতি হয়ে গেল। বিশু যখন দুধ আনার কথা বলল, সবার আগে ওই ছোকরাই বলেছিল খাঁটি দুধ খাবো, আর আজ ওর জন্যই। কথা শেষ হলো না, কান্নায় গলা বুঝে এলো প্রতাপ নারায়ণ বাবুর। আশীর্বাদ করুন যাতে সবাইকে সুস্থভাবে এই বাড়িতে পাঠাতে পারি। দাঁড়াও, আমিও তোমাদের সাথে যাব। এই কথা শোনা মাত্র প্রতাপ নারায়ণ সহ সবাই হাঁ করে উঠল। প্রতাপ নারায়ণ বললেন, সে কি গুরুদেব, আপনি এই বয়সে? না না না, দরকার হলে আমি যাচ্ছি, আপনি যাবেন না দয়া করে। থাক প্রতাপ, তোমার মতো একজন নীচ মনের শিষ্যের থেকে মৃত্যু অনেক শ্রেয় আমার কাছে। নিজের উপর ঘৃণা হচ্ছে আজ যে আমি তোমায় দীক্ষা দিয়েছিলাম। চলুন চলুন সবাই। কাউকে আর কোনো কথা না বলতে দিয়ে হন হন করে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। রাস্তায় যেতে যেতে পবন বলল, দাঁড়াবো, ওপারে যাবো যে, কিন্তু কি করে? সব ব্যবস্থা করে রেখেছি পবন। ঘাটে নৌকো বেঁধে রেখে এসেছি, আর মাঝির সাথে একজন কনস্টেবলকে রেখে এসেছি, যাতে বেড়া পালিয়ে না যায়। কেন পালাবে কেন? কি জানি, ওই পারে যাবো শুনেই তো নাছোড় বান্দা সে। ওরে কিছুতেই যাবে না যেন। কারণ সে মাঝি জানে ওপারে যাওয়া মানে
এপারের সঙ্গে সব সম্পর্ক একেবারে চুকিয়ে যাওয়া। মানে? মানে সব নৌকায় বসে বলছি। মিনিট 15 হাঁটার পরে নদী পাড়ে পৌঁছলো সবাই। ঘড়িতে সময় বলছে সকাল 11:30। ঘাটে নৌকা বাঁধা আছে। নৌকার মাঝি অত্যন্ত বেজার মুখে বসে আছে। সাথে দুজন কনস্টেবল খৈনি বাড়ছে। তখন দারোগার বুটের শব্দ ভেসে আসতেই সে খৈনি ফেলে ইয়া লম্বা একটা সেলাম ঠুকে বলল, আসুন দারোগা বাবু, এই বেড়াকে আটকে রেখেছি, আর বলবেন না, কিছুতেই ওই বেড়ে যাবে না। দারোগা মাঝিকে ঝাঁঝিয়ে উঠল, এই তোকে না বলেছি চুপচাপ যাবি, নাহলে এই ঘাটে তোর নৌকা চালানো বন্ধ করে দেবো। এমনটা করবেন না দারোগা বাবু, বাড়িতে আমার বউ আছে, না খেতে মরে যাবে, করবেন না এমনটা। আচ্ছা, আমি কি একটু কথা বলতে পারি? বলল উৎপল। আচ্ছা মাঝি ভাই, ওই পারে তুমি কেন যেতে চাইছো না? আমি যেতে চাইছি না, এবং এটাও চাইছি না যে আপনারা যান। ওই পার্কে আমরা মাঝিরা সাক্ষাৎ নরক বলি, নরক। ওই পারে যে যায়, হ্যাঁ, সে তো আর ফেরে না, আর ফেরে না। আচ্ছা আচ্ছা, তোমায় যেতে হবে না, আমরা যাব। তোমাকে এই নৌকোর দাম দিয়ে যাচ্ছি আমি, ফিরে এসে এই নৌকো তোমায় দিলে সেই টাকা আমি ফেরত নিয়ে নেব, কেমন? বুদ্ধিটা ভালো দিয়েছো উৎপল। আমি নিজেও নৌকা চালাতে জানি, কিন্তু তুমি টাকা দেবে কেন? আমি যা করার করছি। এই বলে পবন পকেট থেকে একটা ছোট্ট কাগজ বের করে পেন দিয়ে খসখস করে কি সব যেন লিখে মাঝির হাতে ধরিয়ে বলল, যাও গিয়ে এটা আমার দাদু প্রতাপ নারায়ণকে দিয়ে বলবে আমি তোমায় পাঠিয়েছি, তাহলেই সব ব্যবস্থা হয়ে যাবে। মাঝি প্রণাম করে কাগজ হাতে নৌকো ছাড়ার আগে বলল, বাবু সাবধানে থাকবেন আপনারা, হ্যাঁ, সাবধানে। কথায় কথায় সময় নষ্ট হলো অনেক। ঘাটের থেকে যখন নৌকো ছাড়ল, বেলা তখন 12টা ছুঁতে যায়, কিন্তু আকাশের মুখ দেখে সেটা মনে হচ্ছে না কোনো মতেই। সূর্য মেঘের আড়ালে মুখ লুকিয়েছে তখন। নদীর উপর থেকে হু হু শব্দ করে বয়ে যাচ্ছে শীতল হাওয়া। মনে হচ্ছে কেউ যেন প্রাণপণে বাধা দেওয়ার চেষ্টা করছে ওদেরকে। মিনিট 20 যাওয়ার পরে মাঝির বলা সেই অভিশপ্ত পাড়ের দেখা পাওয়া গেল। কথাটা কিন্তু খুব একটা ভুল নয়। নদীর এই পারে এতটুকু জনবসতির লেশ মাত্র নেই। জায়গায় জায়গায় হঠাৎ করে মাথা তুলে দাঁড়িয়েছে তাল, ডুমুর, নারকেল গাছ। পাড়ে যখন নৌকো ভিড়ল, তখন আকাশে মেঘের গুড়গুড় শব্দ শোনা যায়। হাওয়ার বেগ আগের থেকে বেড়েছে। এই ঘাটে যে অনেকদিন ধরে মানুষের পা পড়েনি সেটা দেখেই বোঝা যায়। চারিদিকে একটা শ্রীহীন অবস্থা। ঘাটের এক পাশ বেয়ে নেমেছে বট গাছের ঝুড়ি। বটের ফল ও শুকনো পাতা ইতিউতি ছড়িয়ে। কেমন বুঝছেন দারোগাবাবু? আর কোনো উত্তর দিলেন না দারোগাবাবু, যেন কিছু একটা ভাবছেন তিনি। ঘাট ছেড়ে ওরা সবাই একটা কাঁচা রাস্তায় পড়ল। রাস্তার এক পাশে নদী, আর অন্য পাশে ঢালু জমি নেমে গিয়েছে। সেখান থেকে কিছু দূরে দেখলেই নজরে আসে পরিত্যক্ত নীলকুঠি। ভগ্নপ্রায় এই নীলকুঠির আকাশে কালো মেঘের ঘন ঘটা একটু বেশি বলে মনে হচ্ছে না? ওরা যখন নীলকুঠির সামনে গিয়ে পৌঁছলো, তখন চারিদিক অন্ধকার করে ভীষণ ঝড় শুরু হয়েছে। সবার চোখে মুখে রাস্তার ধুলো ঢুকে একাকার অবস্থা। 2 হাত দূরের জিনিস স্পষ্ট দেখা যায় না, এমন ধুলো উঠছে। সবাই সবাই শিগগিরই বাড়িতে ঢুকুন। অতি কষ্টে কথাটা বললেন দারোগা। শতাব্দীর পুরনো সেই জং ধরা গেট ঠেলে ওরা প্রত্যেকেই বাড়ির ভেতরে ঢুকে পড়ল। বাবা, মাঝিরা এমনি এমনি জায়গাটাকে অভিশপ্ত বলে না। না, জায়গাটা তো খুব একটা ভালো ঠেকছে না। কেন, কি হয়েছে গুরুদেব?
জানি না, তবে জায়গাটা ভালো নয়। ওসব পুরনো বাড়িতে এরকম একটু আধটু হয়। আচ্ছা, সবাই তাহলে কাজ শুরু করি এবার। আর সবাই আছি যখন। উৎপলের কথা শেষ হওয়ার আগে দারোগা চিৎকার করে বললেন, এ কি, নন্দনলাল? নন্দনলাল কোথায়? নন্দন, নন্দন! সবাই এবারে খেয়াল করলো ব্যাপারটা। কনস্টেবল নন্দনলাল উধাও। কিন্তু স্পষ্ট মনে আছে, এ বাড়িতে ঢোকার আগে অবধি নন্দনলাল ছিল ওদের সাথে, কিন্তু এখন নেই। এ কি, কোথায় গেল? আরে সেটাই তো বুঝতে পারছি না। না, নন্দন হয়তো ঝড়ের চোটে আলাদা হয়ে পড়েছে। হয়তো এ বাড়ির অন্য কোথাও দিয়ে ও ভেতরে ঢুকেছে। পবন, আমার কিন্তু খুব ভয়। এই চুপ চুপ চুপ, একটা শব্দ শুনতে পাচ্ছিস? সবাই কান পেতে শুনছে। বাইরে ঝড়ের শব্দকে ছাপিয়ে আরো একটা চাপা শব্দ যেন ভেসে আসছে কোথাও থেকে। সবাই কান পেতে শোনার চেষ্টা করল, কিন্তু শব্দটা যে ঠিক কোথা থেকে আসছে তা বোঝা গেল না। কিছুক্ষণ পরেই সব চুপচাপ। বাইরে ঝড়ের এক টানা শোঁ শব্দ ছাড়া আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। অগত্যা ওরা সবাই কুঠির ভিতরে প্রবেশ করল। প্রায় ৩০০ বছর আগের কুঠি। ভিতরটা একেবারেই অন্ধকার এবং গুমট। বাধ্য হয়ে টর্চ জ্বালাতে হলো। ওরা একে একে সব ঘুরে দেখতে লাগলো। কোনো কোনো জানলার থেকে উইয়ে খাওয়া ভাঙা পাল্লা ঝুলছে। দেওয়াল থেকে চুন সুরকি খসে পড়ে দাঁত বের করে আছে ইটগুলো। জায়গায় জায়গায় বটের ঝুড়ি নেমেছে। মেঝের উপরে পুরো ধুলোর আস্তরণ জমেছে। পুরোহিত সোমনাথ চাটুর্যের মুখ গম্ভীর। সুনিতা একের পর এক ছবি তুলে যাচ্ছে ওর ক্যামেরায়। হঠাৎ চিৎকার করে উঠল। ওর হাত থেকে ক্যামেরাটা পড়ে যায়। কি হলো রে? বেশ ভয় পেয়েছে সুনিতা। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি ছবি তুলছিলাম, হঠাৎই একটা মুখ আমার ক্যামেরার একেবারে সামনে চলে আসে, আর আমার হাত থেকে ক্যামেরাটা পড়ে যায়। কেমন সে মুখ? কি জানি, ঠিক বুঝতে পারিনি। কেমন কেমন অন্ধকার কালো একটা মুখ। সুনিতার চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। ও স্পষ্ট করে কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। শুধু পবনের দিকে আঙুল তুলে ও দেখাতে লাগলো। সবাই প্রথমটা বুঝতে পারলো না, কিন্তু তারপরেই পবনদের ঠিক পিছন দিক থেকে ভেসে আসা একটা বিকট অট্টহাসির শব্দে ওরা পিছন ফিরে তাকালো। ওরা যা দেখলো তাতে ভয়ে ওদের হৃৎপিণ্ডের গতি তীব্রতর হলো। ওরা দেখলো এক রাশ কালো ধোঁয়ার মতো অন্ধকার ওদের দিকে ছুটে আসছে। মুহূর্তের মধ্যে পুরোহিত মাটি থেকে এক মুঠো ধুলো ছুঁড়ে দিলেন সেদিকে। সেই কালো অন্ধকার বাতাসে মিলিয়ে গেল যেন। পুরোহিত বললেন, দেখলেন দারোগা বাবু, আমি যা বলেছিলাম এইবার সব মিলছে তো? অনিরুদ্ধ বাবু একেবারে বাকরুদ্ধ হয়ে রইলেন। সত্যি তো, কি বা বলবেন তিনি। উৎপল বলল, যা বুঝছি এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। ফিরে যাই চ। তাহলে তোমরা সবাই ফিরে যাও। আমার গ্রামের দুর্দিনে আমি এভাবে পালিয়ে যাব না, কিছুতেই না। ওদের এই বাগবিতণ্ডার মাঝে ওরা যদি একটিবার ছাদের দিকে তাকাতো, তবে নজরে আসতো একটা আধা কঙ্কাল মূর্তি ছাদের দেওয়ালে লেপ্টে রয়েছে, আর ওদের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে সেই। কথাবার্তায় এটা ঠিক হলো যে ওরা সবার আগে কনস্টেবল নন্দনকে খুঁজবে। দুটো দলে ভাগ হবে ওরা। একটাই থাকবে পুরোহিত উৎপল এবং সুনিতা, আর একদিকে খুঁজতে যাবেন দারোগা বাবু এবং পবন। তবে ঠিক আধ ঘন্টা পরে ওরা আবার ফিরে আসবে এই একই জায়গায়। উৎপল সুনিতারা হাঁটতে হাঁটতে যে ঘরটা এলো
সেখান থেকে বাইরেটা স্পষ্ট দেখা যায়। প্রবল ঝড় হচ্ছে, ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে আছে। উৎপল জীবনেও এমন ভয়ঙ্কর ঝড় দেখেনি। ও হাঁ করে চেয়েছিল বাইরের দিকে। এমন সময় বাইরে থেকে এক রাশ দমকা বাতাস এসে এলোমেলো করে দিল ওদেরকে। নাকে মুখে ধুলো ঢুকে কাঁচতে আরম্ভ করলো সবাই। ঘরের ভিতরেও যেন একটা ধুলোর ঝড় শুরু হয়েছে। এক হাত দূরের জিনিস দেখা যায় না। এমন সময় উৎপল নিজের পিঠে কার একটা স্পর্শ অনুভব করল। চোখে ধুলো ঢুকে যাওয়ায় ওর চোখ বন্ধ ছিল। আন্দাজেই বলল, সুনিতা, কি হয়েছে? পিছন থেকে কোনো আওয়াজ এলো না। তার বদলে সেই হাতটা ওর কাঁধ থেকে ক্রমে ওর গলায় উঠে এলো। ওই হাতের স্পর্শে উৎপলের সারা শরীর যেন শিরশির করে উঠল। ওর মনে হতে লাগলো একটা কঠিন বরফের সাঁড়াশি যেন গলাটা চেপে ধরেছে। উৎপল শ্বাস নিতে পারছে না। চোখের সামনে সব যেন ঝাপসা হয়ে আসছে। দৃষ্টি সম্পূর্ণ ঝাপসা হওয়ার আগে উৎপল দেখল ওর সামনে লোহার শিকে ঝোলানো রয়েছে ক্ষত বিক্ষত কতগুলো মানুষের দেহ। ওদিকে পবন এবং দারোগা অনিরুদ্ধ বাবু অতি সাবধানে এগিয়ে চলেছেন 3 তলার বারান্দার দিকে। পুরনো কুঠি, সিঁড়িগুলো ভঙ্গুর হয়ে এসেছে। সব ভেঙে নিচে পড়লেই আর দেখতে হবে না। এমন সময় হঠাৎ দারোগার ঠিক পিছনে কি একটা খড়মড় করে শব্দ হতে উনি পিছনে ফিরে দেখলেন। পবনকে বললেন সে যাতে দাঁড়িয়ে যায়, কিন্তু কোথায় কি? পিছনে তো কেউ নেই। তাহলে আওয়াজটা? তবে এবারে দারোগা সামনে ফিরতেই হঠাৎ চমকে উঠলেন। পবন, হ্যাঁ পবন। দারোগার মুখের একদম সামনে নিজের মুখটা মেলে ধরেছে এবং সেই মুখে একটা অদ্ভুত পৈশাচিকতা খেলা করছে। তখন টাল সামলাতে না পেরে পিছনে পড়েই যাচ্ছিলেন প্রায়, কিন্তু পবন ধরে নিল তাকে। ওর হাত এত ঠান্ডা হয়ে উঠল কিভাবে? সে কথা পবনকে জিজ্ঞেস করতেই সে বলে, কে জানি স্যার, কেন এত ঠান্ডা কেন? হ্যাঁ, পবনের কথাটা কেমন একটা শোনালো যেন। ওর কথায় একটা ব্রিটিশ টান আছে নাকি? দারোগা ধন্ধে পড়ে গেলেন। নিজের রিভলভারটা পকেটে শক্ত করে ধরলেন। তারপর বিনা বাক্য ব্যয় পবনের সাথে চলতে লাগলেন। পবনকে কেমন একটু অন্যরকম লাগছে। আচ্ছা, ও কি একটু বেশি লম্বা, নাকি দারোগা ভুল দেখছেন? বুঝলেন অফিসার, এখানে আসাটা আপনাদের উচিত হয়নি। অবস্থা যা দেখছি, বেঁচে ফিরতে পারবেন কিনা জানি না। কি বলছো? তুমিও আমাদের সঙ্গেই আছো পবন? তাহলে আপনাদের কেন বলছো? কখন কে থাকে তা কি কেউ বলতে পারে? তার মানে? আগে চলুন সবার সাথে দেখা করি গিয়ে। ওদিকে ধুলো যখন কিছুটা পরিষ্কার হলো, সুনিতা ঠাকুর মশাই দেখল যে উৎপল কোথাও নেই। উৎপল, এই উৎপল! সুনিতার কণ্ঠ প্রাচীন দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। উৎপলের দেখা নেই। হঠাৎ পুরোহিত বলে ওঠেন, মা, মাগো দাঁড়াও, দাঁড়াও, শোনো, আমার কথা শোনো, শোনো, ভালো করে শোনো। একটা গোঙানির শব্দ ভেসে আসছে কোথাও থেকে। ভালো করে শুনল ওরা। হ্যাঁ, আওয়াজটা আসছে নিচ থেকে, অর্থাৎ এই ঘরেই কোথাও গুপ্ত কক্ষ বা বেসমেন্ট আছে। সুনিতা এই ঘরের মেঝের প্রতিটা স্থানে আঘাত করে দেখতে লাগলো। এমন সময়
হঠাৎ সুনিতারা যে ঘরে ছিল তার বাইরের দিক থেকে কতগুলো চাপা হাসির শব্দ ভেসে আসতে লাগলো। পুরোহিত বললেন, মা, ওদিকে কান দিও না, তুমি শিগগির করো, উৎপল বাবাকে নিয়ে শীঘ্রই বেরোতে হবে। ওদিকে সে চাপা হাসির শব্দ যেন বাড়তে লাগলো একটু একটু করে। পুরো বাড়িটার দৃশ্যপট জুড়ে পাতলা ধূসর অন্ধকার যেন নেমে আসতে লাগলো। পুরোহিত মশাইয়ের আর কিচ্ছু করার নেই। ওদিকে খিলখিল করে চাপা হাসির শব্দ যেন বেড়েই চলেছে। মনে হচ্ছে কতগুলো লোক বুঝি ঘরের বাইরে এসে জড়ো হয়েছে, এক্ষুনি সব হুড়মুড় করে এসে ঢুকবে ঘরের ভেতর। অবশেষে সুনিতার চেষ্টা সফল হলো। মেঝের এক পাশে একটা ইটের উপর পা পড়তেই ঘরের একটা কোণ ঘেঁষে ফাটল দেখা দিল। সে ফাটলটা ধীরে ধীরে বড় হতে সেখানে টর্চ ফেলতে দেখা গেল সেখান থেকে একটা সিঁড়ি নেমে গিয়েছে নিচের কালান্তক অন্ধকারে। পুরোহিত মশাই, তাড়াতাড়ি আসুন। ওরা দুজনেই তাড়াতাড়ি করে সেই ফাটলের ভিতর ঢুকতেই দরজাটা বন্ধ হয়ে যায় আবার। ওদিকে উৎপলের জ্ঞান তখন ফিরেছে। কিছুটা ধাতস্থ হতেই ও দেখল ও যেখানে আছে সেখানে আলো বলতে কিচ্ছু নেই। সারা শরীরে অসহ্য ব্যথা এবং কোনো একটা কারণে বাঁ পাখানা নাড়াতে পারছে না সে। পকেট থেকে মোবাইলটা অতি কষ্টে বের করে নিজের সামনের দিকে আলো ফেলতেই ওর বুক ঠেলে একটা চিৎকার বেরিয়ে এলো। ওর মুখের ঠিক সামনেই উল্টো হয়ে ঝুলছে আর একটা মুখ। সেটা আর কারণ নয়, ওই মুখ নন্দন কনস্টেবলের, যাকে ওরা খুঁজতে বেরিয়েছিল। যন্ত্রণায় বিকৃত হয়ে আছে মুখটা, চোখগুলো উপড়ে নিয়েছে কেউ। আর দেখতে পারল না সে। আলোটা নামিয়ে নিজের বাঁ পায়ের দিকে আনলো উৎপল। কিন্তু এ কি, ওর বাঁ পা রক্তে ভেসে যাচ্ছে। একটা বিয়ার ট্র্যাপ ওর পায়ের মাংস কেটে ঢুকে বসে গিয়েছে ভিতরে। এই দৃশ্য দেখার পরে ওর পায়ে প্রবল যন্ত্রণা শুরু হয়। সুনিতারা ওই বেসমেন্টে ঢুকতেই একটা লাশ পচা বোঁটকা গন্ধ ধাক্কা মারল ওদের নাকে। পুরো জায়গাটা কেমন স্যাঁতস্যাঁতে, ভিজে। বেসমেন্টে কোথাও টপ টপ করে জল পড়ছে। ওরা কিছু দূর যেতেই টর্চের আলোয় দেখল একটা সরু রাস্তা দুদিকে চলে গিয়েছে। গোঙানির শব্দটা আর পাওয়া যাচ্ছে না। সুনিতার একটু ভয় করতে আরম্ভ করেছে। পুরোহিত মশাই নিজের রুদ্রাক্ষের মালাখানি ধরে ইষ্ট নাম জপছেন। এমন সময় খুব কাছ থেকেই একটা তীব্র অট্টহাসির শব্দ ভেসে এলো এবং তার সাথে কারোর একটা মরণ আর্তনাদ। সুনিতার চোখ আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসতে চাইল। পুরোহিত বললেন, শান্ত হও মা, শান্ত হও। তারপর বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়ে সুনিতার গায়ে 3 বার ফুঁ দিতেই সুনিতার ভীতিভাব কিছুটা কমল। পুরোহিত বললেন, আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, চলো ওই ডান দিকের রাস্তা ধরে চলো। সুনিতা বা পুরোহিত কেউই দেখতে পেল না। ওরা বেসমেন্টের যে কোনায় দাঁড়িয়েছিল তার ঠিক উল্টো দিকেই অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে রয়েছে আর একটি কালো কঙ্কাল মূর্তি। ওরা সেই স্থান ত্যাগ করতেই কালচে কঙ্কালটি ওদের পিছু নিল চুপি সারে। এদিকে পবনের হুঁশ ফিরে এলো। ওর মনে পড়ল কি হয়েছিল। যখন ওরা 3 তলার দিকে এগোতে শুরু করে তখনই হঠাৎ কি যেন একটা পবনকে পিছন থেকে খুব জোরে ধাক্কা দেয়। ফলস্বরূপ 3 তলার ন্যাড়া সিঁড়ি বারান্দা থেকে ছিটকে বাইরে এসে পড়ে 1 তলার পাথুরে মাটিতে। মাথাটা প্রবলভাবে ঠুকে যাওয়ায় সাময়িকভাবে জ্ঞান হারায়ও। জ্ঞান ফিরতেই ও দেখে নীলকুঠির এমন একটা জায়গায় এসে পড়েছে, সেটা বোধহয় কুঠির পিছন দিক। এখান থেকে আর একটা গেট আছে বেরোবার, তবে এতে কাঁটা তারের বেড়া দেওয়া আর মোটা শিকল ঝুলিয়ে বন্ধ করা আছে। সেই গেট থেকে পিছন ফিরলে দেখা যায় একটা প্রায় ভগ্ন অন্ধকার সুড়ঙ্গ, যা সোজা নিচের দিকে চলে যাচ্ছে। যন্ত্রণার গোঙানিটা
একটু স্পষ্ট হয়ে উঠল সুনিতাদের কানে। কিছু দূর এগোতেই দেখল মাটির উপর উপুর হয়ে পড়ে আছে উৎপল। মাটির এত নিচে বলেই হয়তো ফোনে টাওয়ার ছিল না, না হলে উৎপল অবশ্যই ওকে ফোন করত। সুনিতা একবার চারিদিকে টর্চটা ঘুরিয়ে দেখল, আর যা দেখল তাতে স্তম্ভিত হয়ে গেল ওরা। এই কোন জায়গায় এসে পড়েছে তারা? চারিদিকে ফাঁসির মঞ্চের মধ্যে লোহার শিক ঝোলানো, চারিদিকে রক্ত, মাংস, হাড় ছড়িয়ে ছিটিয়ে। সহসা এই কসাইখানা যেন জীবন্ত হয়ে উঠল। ওরা স্তম্ভিত চোখে দেখল পুরো ঘরটা এক অদ্ভুত লাল আলোতে ভরে উঠছে একটু একটু করে। একটু আগে দেখা ওই খালি লোহার শিকগুলো আর খালি নেই, তাতে ঝুলছে এক একটা উলঙ্গ মরা। সেই মরাগুলো ওই ক্ষতবিক্ষত অবস্থায় ঝুলতে ঝুলতেই ওদের দিকে তাকিয়ে খোনা গলায় হাসল। পিছন দিক থেকে হাড়ের খটখট শব্দ হতেই সুনিতা দেখল ওদের পেছনে ধেয়ে আসছে একটা বিভৎস কঙ্কাল। কি করবে কি না করবে এমন সময় ওদের কাছে প্রায় দেবদূতের মতোই এসে হাজির হলো পবন এবং দারোগা। সবাই মিলে উৎপলকে ধরাধরি করে দৌড়তে থাকে। ওদের পিছনে তেড়ে আসছে যত রাজ্যের মরা। কারুর মাথা নেই, কারুর হাত নেই, বুভুক্ষের মতো ছুটে আসছে সব ওদের দিকে। কপাল কোণে কাছেই একটা কেবিনের মতো ঘর পেয়ে তাতে ঢুকে পড়ে ওরা। তারপর শতাব্দী পুরনো লোহার দরজাটা বন্ধ করে দিল দরাম করে। কি আশ্চর্য, যেমন হঠাৎ করেই ওই ভৌতিক ব্যাপারগুলো শুরু হয়েছিল, তেমন হঠাৎ করেই সেই ভৌতিক কাণ্ড পুনরায় থেমেও গেল। শুধু ওরা এটা দেখল না, পবনের মুখে একটা কুটিল হাসি খেলা করছে। এতক্ষণ উৎপলের পায়ে ক্ষততে ব্যান্ডেজ বাঁধতে বাঁধতে পবনের মুখে সেই ইতিহাস শুনছিল সুনিতা। একটা ফার্স্ট এড বক্স ও সবসময় সাথে রাখে, কিন্তু পবনে সেই অট্টহাসির তমকে ওর হাত থেকে খসে পড়ল ব্যান্ডেজ। একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো সুনিতার মুখ থেকে, কারণ এই মুহূর্তে পবনের শরীরের এক পাশ থেকে মাংস গলে পড়ে বেরিয়ে আসছে সাদা হাড় আর করটি। আর একদিকের মাংসে ফুটে উঠছে এক ব্রিটিশের মুখ। ওদিকে বাইরের একদিক থেকে ভেসে আসছে আসল পবনের চিৎকার। তোরা শিগগিরই বেরিয়ে আয়, বেরিয়ে আয় তোরা। ও পবন নয়, ও পবন নয়। এমন সময় পুরোহিত মশাই নিজের কোচের থেকে কি একটা কমণ্ডল বের করলেন। তবে রে, এই দেখ দেখ। এই বলে কমণ্ডল থেকে কিছুটা জল নিয়ে বীর বীর করে মন্ত্র পড়ে ছুঁড়ে দিতে গেলেন ওই পবনের গায়ে। কিন্তু তার আগেই একটা সিমেন্টের চাঙড় এসে লাগলো তার ডান কাঁধে। আর্তনাদ করে পড়ে গেলেন মাটিতে। দারোগা বাবু, আপনি? আরে কোথায় দারোগা, কোথায়? আমি একটু আগে বাইরে দারোগার ছিন্নভিন্ন লাশ দেখে এলাম রে। কোথায় দারোগা? একটা তীব্র হাসির শব্দে দুজনেই ফিরে তাকালো দারোগার দিকে। সত্যি তো, কোথায় দারোগা? ও তো একটা ছিন্ন ভিন্ন লাশ। একটা চোখ ঠেলে বেরিয়ে এসেছে, গলার মধ্যে একটা লম্বা গজাল ঢুকে আছে, মাথার বিভিন্ন স্থানেও সেই লোহার গজাল ঢুকে আছে। একটা হাত নেই, চোখের কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে ক্রোধ, হিংসা। বিপদে পড়লে বরাবরই উৎপলের মাথা ভালো কাজ করে। ওই আহত অবস্থাতেও ও সুনিতাকে বলল, তুই গিয়ে দরজা খোলার চেষ্টা কর, যা, আমি এদের দেখছি। না উৎপল, তুই কিভাবে? উৎপল আর উত্তর দিল না। ও ঝুঁকে পড়ে সেই কমণ্ডল খুঁজতে লাগলো। নিশ্চয়ই সেই কমণ্ডলে এমন কিছু আছে যা দিয়ে এই বিপদ কাটবে। ও দেখতে পায় ঘরের এক কোণে সেই কমণ্ডল পড়ে আছে।
কোনো রকমে এগিয়ে গিয়ে সে কমণ্ডল তোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু ওই সাহেবের পিশাচ তার লম্বা এক হাত বাড়িয়ে চেপে ধরল উৎপলের গলা। ওকে ক্রমে শূন্যে তুলতে লাগলো সেই পিশাচ। এইভাবে মেরে ফেলেছিলিস আমাকে, আজ আমি তোদের শেষ করব, আমি শেষ করব। ভীষণ এক পৈশাচিক উল্লাসে ফেটে পড়ে সেই পিশাচ। ওর বাঁ হাতে তখন উঠে আসছে একটা লোহার শিকল। ওদিকে দারোগার প্রেত তখন সুনিতার দিকে এগিয়ে যেতেই তাকে বাধা দেয় পুরোহিত। মা কালীর বীজ মন্ত্র জপতে জপতে সেই প্রেতকে চেপে ধরলেন তিনি। এক প্রবল যন্ত্রণায় সেই প্রেত কুঁকড়ে গেল প্রথমে, তারপরে পুরোহিতের দেহখানি সজোরে নিক্ষেপ করলো পাথরের দেওয়ালে। আসলে পুরোহিত প্রথম যখন মাটিতে পড়ে গিয়েছিলেন তখনই তার রুদ্রাক্ষর মালাটা ছিঁড়ে যায়, তাই প্রেত তাকে স্পর্শ করতে সক্ষম হয়। দারোগার প্রেত যেদিকে পুরোহিতকে ফেলে দিয়েছিল দৈবাত ক্রমে সেই কমণ্ডলটা তার খুব কাছেই পড়েছিল। ওদিকে উৎপলের সারা বুকে পিঠে লোহার শিকল দিয়ে বিভৎসভাবে ক্ষত সৃষ্টি করছে ওই প্রেত, আর বিভৎসভাবে অট্টহাসিতে ফেটে পড়ছে। কিন্তু কোনো এক কারণে উৎপলের জীবনী শক্তি এখনো শেষ হয়নি। সে তারস্বরে চিৎকার করছে। পুরোহিতের চেতনা হলো, সে কমণ্ডলটা উৎপলের দিকে ছুঁড়ে মারল আর শেষবারের মতো বলল, বাবা, তুমি তুমি সেই মানুষ যে সব ত্যাগ স্বীকার করতে পারে। শুধু শুধু মা কালীকে স্মরণ রেখো বাবা, মা কালীকে স্মরণ রেখো। উৎপল যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই কমণ্ডলটা লুফে নিয়ে প্রায় রক্ত শূন্য দেহে যতটুকু শক্তি অবশিষ্ট ছিল সবটুকু দিয়ে বলল, আমার সমস্ত পাপ ক্ষমা করো মা, আমার শক্তি দাও মা কালী, আমার আমার শক্তি দাও, আমার কথা যেন রাখতে পারি মা। এই বলে সে কমণ্ডলের ভিতরে অবশিষ্ট জল ঢেলে দেয় ওই প্রেতের গায়ে। মুহূর্তে নীলকুঠির আনাচে কানাচে যত পিশাচ প্রেত যাদেরকে এতদিন এই শয়তানটা বন্দি করে রেখেছিল তারা একে একে সশব্দে বেরিয়ে যেতে লাগলো তার দেহ থেকে। প্রবল চিৎকার করতে করতে গলে যেতে লাগলো দারোগার দেহটাও। নীলকুঠির প্রতিটি ইট ভাঙতে শুরু করেছে। ওদিকে সুনিতা ততক্ষণে দরজা খুলে ফেলেছে। পবনকে হাত ধরে টেনে নিয়ে যেতে চায়, কিন্তু সুনিতা উৎপলকে ছাড়া যাবে না। শেষে রক্তস্নাত উৎপল কোনো রকমে বলল, জীবনে রাখলি না চাপ, শুধু মনে মনে রাখিস, যা শান্তিতে মরতে দে। নীলকুঠি থেকে অতি কষ্টে অবশেষে বেরিয়ে আসে শুধু সুনিতা এবং পবন। দুইজনই বিধ্বস্ত। ছেড়ে যাওয়ার আগে সম্পূর্ণ ভেঙে পড়া নীলকুঠির দিকে ফিরে তাকালো একবার। পরিবারের গরু এবং বন্ধু উৎপল সেখানেই পড়ে থাকল। সে কি শুধুই একজন বন্ধু ছিল? না, সে একজন সফল প্রেমিক। একতরফা ভালোবাসা দিয়ে যে তার প্রিয় মানুষটিকে আঁকড়ে রেখেছিল জীবনের শেষ মুহূর্তে। হ্যালো এভরিওয়ান, কেমন লাগলো আজকের গল্প? অবশ্যই কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলো না। নমস্কার, আমি ইভান বলছি।
আজকের গল্প পাঠে ছিল রক্তিম। অন্যান্য চরিত্রে আমি ইভান, সৌমিলি, স্পন্দন, চিত্রাঙ্গীর, বং স্টোরি সার্কেল থেকে শুভদীপ, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ থেকে সায়ন্তন এবং সাহিত্য সমার ইউটিউব চ্যানেল থেকে আকাশ, আবহ, অভিষেক পিশাচ পাটওয়ারি, প্রচ্ছদ, মোনালিসা, স্ক্রিপ্টিং প্রীতম, ভিডিওগ্রাফিক্স রণজয়, বিশেষ সহযোগিতা ঋদ্ধি, পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো।